কাকে বলে? এটা দিয়ে কি হয়? তানহার কথা শুনে খাবারটার মুখে গেল না। তানহার বয়স মাত্র 7 বছর। হঠাৎ এরকম প্রশ্ন তানহার মুখে কোনোদিনও শুনিনি। এদিকে আসো তানহা, কি বলছো তুমি? এ শব্দ কোথা থেকে শুনলে? আগে তুমি বলো, আমাকে একজন বলেছে। কে বলেছে? আর কার কাছ থেকে শুনেছো তুমি? ভাবি বলেছে, তোমার কাছ থেকে এর মানে জানতে বলেছে। তুমি যাও, আমি তোমার ভাবিকে বলে দেব। আমাকে বলো না মানেটা। বললাম তো তোমার ভাবিকে বলবো, তুমি স্কুলে যাও। ওকে ভাইয়া, ভাবিকে বলবে কিন্তু। তুমি স্কুলে যাও, ড্রাইভার মামা তোমার সাথে যাবে। এতক্ষণ যার সাথে কথা বললাম আমার একমাত্র বোন তানহা। মা ওকে জন্ম দেওয়ার সময় মারা গেছে। তারপর থেকে আমার কাছেই বড় হয়েছে। খুব ভালোবাসি ওকে। খাওয়া শেষ করে রুমে গেলাম, দেখলাম শোভা শুয়ে আছে। শোভা হলো আমার বউয়ের নাম। বিয়েটা 1 মাস আগে হয়েছে। বিয়েতে আমার ইচ্ছে ছিল না, কেন ছিল না সেটা পরেই জানতে পারবেন। এখন গল্পে ফেরা যাক। তানহাকে কি বলেছো এসব? কই কি বললাম, কিছুই তো বলিনি। মিথ্যে কথা বলো না। তুমি জানোই আমার মিথ্যে কথা সহ্য হয় না। ওকে তুমি কিসের মানে জানতে বলেছো আমার কাছে? সরি, ভুল হয়ে গেছে। আমি একটা বই পড়ছিলাম তো, সেখানেই এই শব্দটা লেখা ছিল। ওটা দেখেই মানে জানতে চাইলো, তাই আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। কি এমন বই পড়ো যেটাতে এরকম শব্দ ব্যবহার করা থাকে? তুমি ভালো করেই জানো আমি তানহাকে খুব ভালোবাসি। আমি চাই না ওকে তুমি এমন কিছু শিক্ষা দাও যাতে ওর ভবিষ্যতে খারাপ প্রভাব ফেলে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি। আর এরকম হবে না। ব্রেকফাস্ট করেছো? না, এখনো করিনি। ভালো লাগছে না একদম। ও, যাও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও। সকালে না খেয়ে থাকতে হয় না। আপনাকে অত কেয়ারিং দেখাতে হবে না। আমার যখন ইচ্ছা তখন খাবো। ভুলে যাবেন না, আমাদের মধ্যে শুধু নামই স্বামী স্ত্রীর সম্পর্ক। আর 3 মাস হলেই সম্পর্কটা শেষ হয়ে যাবে। আমার আর শোভার মধ্যে শুধু নামই স্বামী স্ত্রীর সম্পর্ক। এখনও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো বন্ধন তৈরি হয়নি। বিয়েটা এক প্রকার হঠাৎ করেই হয়ে গেছে। এই সব কিছুর জন্য আমার বাবাই দায়ী। আমি কিছুই ভুলিনি। আর এটা কোনো কেয়ারিং না। তোমার জায়গায় যে কোনো মেয়ে থাকলেই এই কথা বলতাম আমি। তুমি খাবে কি না সেটা তোমার ইচ্ছে, কিন্তু যতদিন আমাদের বাড়িতে আছো আমার বাবা আর আমার বোনকে এসব বুঝতে দিও না। খুব কষ্ট পাবে ওরা। সেটা দেখা যাবে। আপনাকে বাবা তার রুমে ডাকছে। ওকে, যাচ্ছি। বাবার রুমে গেলাম, দেখলাম পত্রিকা পড়ছে। বাবা, আসবো? আয়। তোকে তো সেই কখন ডেকেছিলাম। ব্রেকফাস্ট করলাম তো, তাই দেরি হয়ে গেছে। কিছু বলবে কি? সামনে তো তোর মায়ের মৃত্যুবার্ষিকী, কিছু কেনাকাটা করতে হবে। তাই আমি চাচ্ছি আজকে তুই আর বৌমা কি কি লাগে এইগুলো সব নিয়ে আয়। ওকে বাবা, কিন্তু শোভাকে নিয়ে গিয়ে কি করব? আমি বললাম তাই নিয়ে যাবি। মেয়েটা আজ 1 মাস হলো, কোথাও বের হয় না। একটু ঘুরিয়ে নিয়ে আয়, ভালো লাগবে। ওকে, তোমার যখন ইচ্ছা। কিন্তু ও কি রাজি হবে? হবে না কেন, বলেই দেখ না। রুমে আসলাম আবার। শোভা দেখলাম ফোনে কথা বলছে কার সাথে যেন হেসে হেসে। আমাকে দেখে ফোনটা কেটে দিল। কি হলো, কেটে দিলে কেন? হ্যাঁ, আমি এসে কি খুব সমস্যায় ফেললাম নাকি তোমায়? না, প্রবলেম হয়নি তো। কিছু বলবেন কি? বাবা তোমাকে আমার সাথে মার্কেটে যেতে বলেছে। সামনে মায়ের মৃত্যুবার্ষিকী, কিছু কেনাকাটা করতে হবে। যাবে কি তুমি? অবশ্যই যাব। আমি তো এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। সুযোগ মানে? কোন সুযোগের কথা বলছো তুমি? মনে মনে বলল। হঠাৎ কি বলে ফেললাম। এখন কি বলি? কিসের সুযোগের কথা বলবো? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কিসের সুযোগ? না না, কোনো সুযোগই না। আসলে অনেক দিন হলো বাড়িতে আছি তো, ভালো লাগছে না। কখন যাবেন? ও, যাব। তার আগে স্কুল থেকে আসুক, ওকে নিয়েই যাই। ওকে আবার কি জন্য নেবেন? ওকে নিলে কি সমস্যা? ও তো অনেকদিন হলো কোথাও বের হয় না। নিয়ে গেলে ওরও ভালো লাগবে। থাক না, অন্য একদিন নিয়ে যাবেন। আজ না হয় আমরাই যাই শুধু। ওকে নিয়ে গেলে কি সমস্যা আমি বুঝতে পারছি না। তুমি ওকে পছন্দ করো না নাকি? মনে মনে বলল। তানহাকে নিয়ে গেলে কাজটা তো আমি সম্পূর্ণ করতে পারবো না। যেভাবেই হোক তানহাকে নিয়ে যাওয়া যাবে না। সেটা না, ও ছোট মানুষ, এত রাতে থাকতে পারবে না।
তা অবশ্য ঠিকই বলেছো। আজ বাবাকে আর একবার বলে আসি। ওকে, যান। বাবাও নিতে বলবে না। আব্বুর কাছে যাওয়ার পর আব্বু যে এমন কথা বলবে আমি ভাবতেও পারিনি। একটু পর বাবার কাছ থেকে ফিরে এলাম, কিন্তু আজব ব্যাপার, বাবাও নিতে বারণ করলো। আমার কেন জানি না মনে হয় এরা কেউই তানহাকে দেখতে পারে না। কিছুক্ষণ পর আমি আর সবাই বের হলাম গাড়ি নিয়ে। কেমন লাগছে তোমার? কিসের কেমন লাগবে বুঝলাম না। আজ প্রথমবার আমার সাথে কোথাও ঘুরতে যাচ্ছ। বিয়ের পর তো কোথাও যাওয়াই হয়নি আমার সাথে, তাই বললাম আর কি। কারণ আমার কাজটা আজকেই সম্পন্ন হয়ে যাবে। কিসের কাজ? কি বলতে চাচ্ছ ভালো করে বলো তো। আপনার এত কিছু শুনতে হবে না, তবে একটা কথা জানেন কি, আপনার ভাগ্যটা না খুব খারাপ। শোবার কথা শুনে হালকা একটু হাসলাম। ঠিকই বলেছ, আমার ভাগ্য সত্যিই খারাপ। আগে স্বপ্ন দেখতাম বিয়ের পর বউকে নিয়ে তানহাকে নিয়ে অনেক আনন্দ করব, মজা করব, কিন্তু সেটা তো আর হলো না। আচ্ছা, আপনাকে আমি কেন মেনে নিতে পারছি না জানেন? না তো, কেন বলুন তো? এটার অনেক কারণ আছে, তবে আমার মনে হয় কারণটা অজানাই থেকে যাবে। অজানা থাকবে কেন? তুমি যদি ইচ্ছে করো বলতে পারো, আমি কিছু মনে করব না। কিছু কথা না হয় অজানাই থাক, যদি কখনো সময় হয় তাহলে বলবো। তবে আমার যেন বারবার মনে হচ্ছে আমাদের আর সেই সময় আসবে না। কি বলো এসব পাগলের মতো? আমরা তো স্বামী স্ত্রী হতে পারিনি, ভালো বন্ধু হতে পারি, তাই না? শোভা কথাটা শুনে জোরে জোরে হাসলো। এত জোরে কখনো হাসতে দেখিনি ওকে। মেয়েটা দেখতে খুব সুন্দর, তবে ওর চেহারার মধ্যে একটু রহস্য ছিল। সেই রহস্যটা আমি এখনো খুঁজে পাইনি। কি হলো, হাসছো কেন? ভুল কিছু কি বললাম? ভুল তো কিছু বলেননি, তবে আমি আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। একটা কথা বলি শুনুন, আমার আর আপনার সম্পর্কটা পুরোটাই সাজানো। আমার মনে হয় যেভাবে আছি সেভাবেই ভালো হয়। তোমার কাছে সম্পর্কটা সাজানো হতে পারে, কিন্তু আমি সম্পর্কটাকে বাস্তব রূপ দিতে চেয়েছিলাম, কিন্তু সময়ের ব্যবধানে সেটা আর হয়ে উঠল না। শোভা কিছু বলল না। কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলল, একটা কথা বলি, আগে আপনি কি করতেন, মানে বলতে চাচ্ছি তানহা জন্ম নেওয়ার আগে। বলো। কি করব? কিছুই করতাম না। বাবার অনেক অর্থ থাকায় কাজ করার কোনো প্রয়োজন পড়েনি, বাড়িতেই থাকতাম সবসময়। ওহ, সত্যি বলছেন তো? কেন, তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? না, আপনার কথা সত্যি হবে হয়তো, মিথ্যা বলতে যাবেন কেন? একটু তাড়াতাড়ি চলুন, আমার একটা কাজ আছে। ওকে, কাজটা কি জানতে পারি? সব কিছু এত জানতে চান কেন? এই কৌতূহলের জন্যই কিন্তু। আর বললো না। কি বলো? চলুন তো, দেরি হয়ে যাচ্ছে। কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। একটু পর মার্কেটে পৌঁছে গেলাম। কি কি কিনবেন, সব কিছুর লিস্ট এনেছেন তো? আনবো না কেন? তোমার যেন কি কাজ ছিল, ওটা আগে করি চলো। না থাক, আগে এই কাজটাই করি, ওটা আমি একাই করতে পারবো। ঠিক আছে, তাহলে কেনাকাটা শুরু করি চলো। 2 ঘন্টা কেনাকাটা করার পর কেনাকাটা প্রায় শেষের দিকে, আর 2টা জিনিস কিনলেই হয়ে যাবে। এমন সময় শোভা বলল, আপনি একটু দাঁড়ান, আমি বাথরুম থেকে আসি। ওকে যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। শোভা চলে গেল। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎই গোলাগুলির শব্দ শুনতে পেলাম। শপিং মলের মধ্যে গোলাগুলি, বিশ্বাসই হচ্ছে না। সব লোকজন পালাচ্ছে, আমিও পালাতে যাব, তার আগেই একটা গুলি এসে আমার শরীরে বিঁধল। তবে সেটা হাতে বলে এখনো জ্ঞান আছে। কিছুক্ষণের মধ্যে কয়েকজন পুলিশ চলে আসলো। পুলিশকে দেখে পালিয়ে গেল ওরা। একজন মহিলা পুলিশ বলে উঠল, স্যার, আপনি ঠিক আছেন তো? গুলি লাগলে কি কেউ ঠিক থাকে? খুব যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলেন। স্যার, একটু সহ্য করুন, অ্যাম্বুলেন্স চলে এসেছে। তারপর আমার আর জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম সবাই এসেছে, কিন্তু শোভা ছাড়া। জ্ঞান ফেরার পর বাবা এগিয়ে আসলো। হঠাৎ কি হয়ে গেছিল? জানি না বাবা, দাঁড়িয়েছিলাম, হঠাৎ গোলাগুলি শুরু হয়ে গেল। পুলিশটা না থাকলে যে কি হতো ভাবাই যাচ্ছে না। তুই যে বেঁচে আছিস এতেই অনেক খুশি আমরা, কিন্তু বৌমা কোথায়? ওকে তো একবারও দেখলাম না। আমিও জানি না কোথায়।
তখন বাথরুমে গিয়েছিল, তারপরে গোলাগুলি শুরু হয়ে গেল। পরে আর ওকে দেখিনি। ও আচ্ছা, আমি দেখছি, তুই রেস্ট নে। বাবার সাথে কথা বলতে বলতে তানহার কথা ভুলে গিয়েছিলাম। খেয়াল করে দেখলাম চুপ করে তাকিয়ে আছে আমার দিকে। তুই ওখানে কেন? এদিকে আয়, আমার কাছে আয়। দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। খুব ভালোবাসে আমাকে, ওর জন্য আমার জীবনে পরিবর্তন এসেছে। কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া, তোমার কি হয়েছে? তোমার হাতে ওটা কি? কিছু না আপু, এমনি একটু কেটে গিয়েছিল, কিছু হয়নি আমার। তানহা কিছু না বলে বুকের মধ্যে চুপটি করে শুয়ে থাকলো। অন্যদিকে সরি স্যার, আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ওই শালা পুলিশ। আসলে আজকেই কাজটা সম্পন্ন হয়ে যেত, আর কয়েকটা দিন সময় দিন প্লিজ। স্যার। তারপর হঠাৎই একটু পর শোভা হাসপাতালে আসলো। ওকে দেখে অনেকটা আপসেট লাগছিল। আমাকে দেখে কান্না করতে লাগলো। কাঁদছো কেন? আর কোথায় ছিলে তুমি? ঠিক আছো তো? আমার কিচ্ছু হয়নি, আপনি ঠিক আছেন তো? আমার জন্য সব কিছু হয়েছে, আমি দায়ী তার জন্য। শোভাকে দেখে মনে হচ্ছে পিচ্ছি একটা বাচ্চার মতো, কিছুই জানে না ও। আরে কি বলছো এসব? তোমার কেন দোষ হতে যাবে? তোমার যে কিছুই হয়নি এতেই আমি খুশি। বাবা কোথায়? ওনাকে তো দেখছি না। বাবা তো তোমাকে খুঁজতে গেল, দেখা হয়নি তোমার সাথে? না তো, কই দেখলাম না তো কোথাও। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। মিস্টার রায়হান, আপনি এখন ঠিক আছেন, ইচ্ছে করলে বাড়ি যেতে পারেন। ডাক্তারবাবু, আমিও বাড়িতে যেতে যাচ্ছি, আপনি সব ব্যবস্থা করুন। ঘণ্টাখানেকের মধ্যে বাড়িতে চলে এলাম। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে হলো। শোভা আমাকে ধরে রুমে নিয়ে আসলো। আপনি শুয়ে থাকুন, আমি খাবার নিয়ে আসি। ওকে যাও, খুব খিদে লেগেছে। আর তানহাকে আমার রুমে পাঠিয়ে দিও তো একটু। তানহা আসলো। ওর মনটা খুব খারাপ হয়ে গেছে, একটু হাসছেও না। এদিকে আয়, ওরকম করে আছিস কেন? কিছু কি হয়েছে তোর? না, কিছুই হয়নি। আমার ভালো লাগে না, কেউ আমার সাথে কথা বলে না। কয়েকদিন হলো তুমিও বলো না। আমি কি করেছি? কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো। আরে কান্না করছিস কেন? ওই কথা বলি না, সবসময় তো কথা বলি। বাবা আর তোর ভাবেই কথা বলে না? বলে, তবে সব সময় বলে না। আমার ভালো লাগে না একা একা। ও আচ্ছা, আমি বলে দেব, এখন থেকে কথা বলবে। এখন থেকে কিন্তু আর মন খারাপ করে থাকবে না আর। তাহলে হুম। এখন তাহলে একটু হাসো। এখন পড়তে বসে যাও তাহলে। কিছুক্ষণ পর শোভা আসলো হাতে খাবার নিয়ে। নিন, করুন, আমি আজকে আপনাকে খাইয়ে দিই। তোমাকে কষ্ট করতে হবে না, আমি খেয়ে নিতে পারবো। কিভাবে খাবেন শুনি? আপনার ডান হাতেই তো গুলি লেগেছে। বেশি কথা না বলে করুন। আর কিছু বলতে পারলাম না। আজ 1 মাস পর প্রথমবার বউয়ের হাতে খাবার খেলাম, যদিও সেটা রোমান্টিকতা না। সন্ধ্যার দিকে বাবা আসলো, কিন্তু সাথে 2 জন পুলিশ। বিষয়টা বুঝতে পারলাম না, বাবা এতক্ষণে কোথায় ছিলেন? শোভা তো কখন বাড়িতে চলে এসেছে। আমি একটু পুলিশ স্টেশনে গেছিলাম। এত বড় ঘটনা ঘটলো, পুলিশকে না জানালে হয় নাকি? সেটা বুঝলাম, কিন্তু আপনার সাথে এই 2 জন পুলিশ কেন? আজ থেকে ওরা তোর সাথেই থাকবে। বলা তো যায় না কখন কি হয়ে যায়। এসবের কি দরকার ছিল? হঠাৎই হয়ে গেছে মনে হয়। যাই হোক, আজ থেকে ওরা তোর সাথেই থাকবে, এটাই কথা, আমার ফাইনাল কথা। ওকে, এত করে যখন বলছেন থাকুক। ঠিক আছে, তুই তাহলে এদের সাথে পরিচয় হয়ে নে। আমি রুমে গেলাম। 2 জনের সাথে পরিচয় হয়ে নিলাম। 2 জনকে আমি আগে থেকে চিনতাম। ও, এটা তো বলা হয় নাই, আমার আব্বু একজন আইনের লোক। তোমরা তাহলে বাইরে যাও, আর কোনো কিছু দরকার হলে বলো। আচ্ছা, তোমরা যাও, আমি বড় স্যারের সাথে কথা বলে নেব। ওরা বাইরে চলে গেল, কিন্তু ওরা যা বললো কথাগুলো শুনে যেন সত্যি টেনশন হচ্ছে। আমাকে কে মারতে চাইবে, আর কেনই বা মারতে চাইবে, কিছু তো মাথায় আসছিল না। হঠাৎ শোভা রুমে চলে আসলো। কি ভাবছেন এত? কই কিছু না তো। কোথায় ছিলে এতক্ষণ? বাবা আর তানহাকে খাবার খাইয়ে আসলাম। ও
তানহাকে ঘুম পাড়িয়ে এসেছো কি? না, বাবার সাথে গল্প করছে তো, পরে ঘুমোবে। ওকে, তুমি খেয়েছো তো? হুম, আমিও খেয়েছি। আচ্ছা, বাইরে দুজন পুলিশকে দেখলাম, ওরা কী জন্যে এসেছে? বাবা এনেছে ওদের। আজ থেকে ওরা নাকি আমাকে পাহারা দেবে। কি হলো, তোমার হাত পা কাঁপছে কেন? ও, এসবের কি দরকার ছিল? না, এমনি। জ্বর আসছে নাকি? না। ও ভালো। আসলে আমি তো বাবাকে সেটাই বললাম, কিন্তু শুনলই না। আচ্ছা, বাদ দিন, ঘুমিয়ে পড়ুন আপনি। সারাদিন অনেক কষ্ট হয়েছে আপনার। আমি খাটে ঘুমালে তুমি কোথায় ঘুমাবে? কেন, সোফায়? না না, তুমি খাটে ঘুমাও, আমি সোফাতে ঘুমিয়ে নেব। না, প্রতিদিন তো আপনি সোফায় থাকেন, আজকে না হয় আমিই থাকি। যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে খাটেই শুতে পারো। কিছু বললো না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে চলে গেল। এই ফাঁকে বড় স্যারের সাথে কিছু কথা বলে নিলাম। একটু পর আবার শোভা আসলো, এসে চুপ করে খাটে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বলে উঠলাম, তানহা কি ঘুমাচ্ছে? হুম, ঘুমান এখন, সকালে কথা হবে। কেন, কথা বলতে তোমার ভালো লাগছে না? না, সেটা না, আপনি এমনিতেই অনেক ক্লান্ত তো, তাই আর কি। তোমাকে কে বলল আমি ক্লান্ত? সারা রাত জেগে থাকতে পারবো। তাই নাকি? থাকেন তাহলে, আমি ঘুমিয়ে পড়লাম, আমার অনেক ঘুম পাচ্ছে। সত্যি ঘুম পাচ্ছে? আচ্ছা, একটু কথা বলি তোমাকে। হুম, বলুন। তুমি কি কাউকে ভালোবাসো? মানে, বলতে চাচ্ছি আমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার কি কোনো রিলেশন ছিল কারোর সাথে? কথাটা শুনে আর কিছু বললো না। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, কি হলো, মন খারাপ করলে নাকি? ভয় নেই, আমাকে বলতে পারো। না, আমার কোনো রিলেশন ছিল না, আমার ওসব করতে ভালো লাগে না একদম। তাহলে আমাকে কি তোমার পছন্দ না? সেটা জানি না। বাই, গুড নাইট, ঘুমিয়ে পড়ুন। ওকে বাই, গুড নাইট। কোনো কিছু দরকার হলে বলবেন কিন্তু। ওকে। তারপর দুজন ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মধ্যরাতে কারো গলার শব্দে জেগে উঠলাম, তবে কণ্ঠটা ছেলে মানুষের মতো মনে হলো। চিনব না কেন? এত স্মৃতি কি সহজে মুছে ফেলা যাবে? কোন স্মৃতি? আমাদের মধ্যে কি কোনো স্মৃতি ছিল, নাকি সবটাই অভিনয় ছিল? সেটা হয়তো জানি না, তবে তোমাকে খুব মিস করতাম। তোমার শাসনগুলোকেও না খুব মিস করতাম। কখনো ভাবিনি আমাদের মধ্যে এতটা দূরত্ব বেড়ে যাবে। কেন পুরনো কথা বলছেন? এসব বলে কি কোনো লাভ আছে? এখন আপনি আপনার মতো আর আমি আমার মতো। সেটা তো জানি। যাই হোক, স্বামী সংসার নিয়ে কেমন কাটছে দিন? অনেক সুখেই আছি। আমার স্বামী কিন্তু তোমার মতো প্রতারক না। প্লিজ, ও কথাটা বলো না। সেদিন আমার কোনো দোষ ছিল না। আমি তো আপনাকে দোষ দিচ্ছি না। শুনলাম বিয়ে করেছেন নাকি? বিয়ে করেছি। কোথা থেকে শুনলে? এসব কথা এমনিই শোনা যায়। এত বড় মানুষ আপনি, আপনার কথা তো সবার মুখেই শোনা যায়। তাই নাকি? আচ্ছা, তোমার হাজব্যান্ড কি করে? কথাটা শুনে নিমেষেই জেরিনের মুখটা কালো হয়ে গেল। কি হলো, ভুল কিছু কি বললাম? না না, আপনি ভুল বলেননি। কিছু ভুল বলে থাকলে সরি। হ্যাঁ, আর না বলতে চাইলে সমস্যা নেই, জোর করব না। তখন জেরিন বলল, আজ 1 বছর হলো আমার স্বামী মারা গেছে। কথাটা শুনে মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। এর সাথেই এরকম হওয়া লাগলো? মেয়েটা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে। ওহ সরি, কিভাবে মারা গেছে? সেটা আমি জানি না, লাশটা পর্যন্ত খুঁজে পাইনি। কি বলো, এত কিছু হয়ে গেছে আর আমি একটা কথা জানি না? একবার তো জানাতে পারতে। জানানোর সময় হয়নি। তাছাড়া আপনাকে জানিয়ে কী লাভ হতো? আমার স্বামীকে কি ফিরে পেতাম নাকি? তা হয়তো পেতে না, কিন্তু মৃত্যুর কারণটা তো জানা যেত। আমি আর ওসব জানতে চাই না। অনেক কষ্টে নিজেকে মানিয়ে নিয়েছি। এসব মনে করে আর নিজেকে কষ্ট দিতে চাই না। আচ্ছা, যদি কিছু না মনে করো একটা কথা বলি। বলেন। আমাকে তোমার বাসায় একটু নিয়ে যাবে? কিছুক্ষণ চুপ থাকার পর বলল। আমার হাতের দিকে ওর চোখ পড়ল, তারপর বলল, চলেন, কিন্তু আপনার হাতে ব্যান্ডেজ কেন? ও আর বলো না, কালকে হঠাৎ কে যেন গুলি করেছিল।
অল্পের জন্য বেঁচে গিয়েছি। এখনো আগের মতোই আছেন, একটুও বদলাননি না? আরে না না, আমি আর সেই আগের রাইহান নেই। আগের রাইহান আর এখনকার রাইহানের মধ্যে অনেক পার্থক্য। সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা চলেন তাহলে যাওয়া যাক। চলে। তারপর জেরিনের সাথে ওর বাড়িতে গেলাম। বাড়িটা খুব একটা বড় না, 2টা রুম। ভেতরে গিয়ে বসলাম। জেরিন কোথায় যেন গেল, একটু পর হাতে চা নিয়ে আসলো। এই নেন চা খান। দাও, তোমার হাতে চা অনেক দিন হলো খাইনি। উফ। এখন চাটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। চায়ের কাপে চুমুক দিলাম। সেই আগের মতো চায়ের স্বাদটা রয়েছে, একটুও পাল্টায়নি। চাটা কেমন লাগলো? সেই আগের মতোই, একটুও বদলাওনি। কিন্তু মানুষ বদলে গেছে, তাই না? আবার এসব কথা বলছো? আচ্ছা আজ তাহলে আসি, অন্য একদিন আসবো, কেমন? ওকে, এর পরের বার ভাবিকে নিয়ে আসবেন কিন্তু। আসবো। জেরিনের বাড়ি থেকে চলে আসলাম। আজকে জেরিনকে দেখে খুব খারাপ লাগছে। আজ ওর সাথে আমার থাকার কথা ছিল, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, সব কিছু অজানাই রয়ে গেল এখনো। বাড়িতে চলে আসলাম, দেখলাম শোভা টিভি দেখছিল। আমাকে দেখে এগিয়ে আসলো আমার দিকে। কোথায় ছিলেন এতক্ষণ? বাইরে যে রোদ, এমনিতেই অসুস্থ মানুষ। তানহাকে নামিয়ে দিয়ে একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আজকেই যেতে হলো? আপনি অসুস্থ না? এখন কি বাইরে ঘোরাফেরা করা উচিত আপনার? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। মনে থাকে যেন। থাকবে। পুলিশ কোথায়? ওদের তো দেখছি না। থানায় গেছে, বড় স্যার নাকি ডাকছে ওদের। ও কই, আমাকে তো কিছু বলে গেল না। আপনি তো ছিলেন না, তাই আমাকে বলে গেছে। ঠিক আছে, যখন আসবে তখন আমার কাছে পাঠিয়ে দিও। আমি রুমে গেলাম। তারপর রুমে এসে আমার আর জেরিনের সেই পুরনো দিনগুলোর কথা কল্পনা করতে লাগলাম। কত ভালোবাসতাম জেরিনকে। সামান্য একটু টাকার জন্য জেরিন কিভাবে পারলো আমাকে ছেড়ে যেতে। জেরিন আর আমি একই কলেজে পড়তাম। কলেজে যেদিন আমি প্রথম যাই, তখন আমার কোনো ফ্রেন্ড ছিল না। জেরিনের সাথেই আমার প্রথম ফ্রেন্ডশিপ হয়। জেরিনের আব্বু জেরিন যখন ছোট ছিল তখন মারা যায়। বাবার পেনশনের টাকা দিয়ে সাথে নিজের টিউশনি করে কোনো রকমের সংসার আর নিজের পড়াশোনা খরচা চালাতো। ও ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আসছে। এইভাবেই আস্তে আস্তে জেরিনকে আমার ভালো লাগে। তারপর কোন সময় যে ওকে ভালোবাসে ফেলেছিলাম বুঝতেই পারিনি। তবে ও আমাকে ভালোবাসে কিনা আজও আমি তা জানি না। তবে আমি ওকে মনে প্রাণেই ভালোবাসি। তবে আমি একজন ব্যর্থ পুরুষ ছিলাম, যে নিজের ভালোবাসাটাকে নিজের ভালোবাসার মানুষের কাছে প্রকাশ করতে পারেনি। তার আগেই সেই মানুষটি অন্য কারো হয়ে গেছে। ও জানতো আমি ওর প্রতি অনেকটা দুর্বল ছিলাম। সব কিছু জেনে জেরিন এটা করতে পারলো, আমি ভাবতেই পারিনি। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। দেখতে দেখতে এইভাবেই আরও 7 দিন কেটে গেল। এখন হাতের ব্যান্ডেজটা খুলে নিয়েছি। তবে এই কয়দিন শোভার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ওকে দেখে এখন আমার কেমন জানি সন্দেহ হয়। আর আগের মতো আমার সাথে খারাপ বিহেভ করে না, সবসময় ভালোভাবেই কথা বলে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ শোভা আসলো। তারপর বলল, বাবা আমাকে আর আপনাকে বিয়েতে যেতে বলতেছে। কি করবেন? কিসের বিয়ে আর কার বিয়ে? কিছুই তো জানি না। আপনার খালাতো বোনের বিয়ে। আপনাকে বলেনি বাবা? ও শিট, আমার তো মনেই ছিল না। পড়লো তো শুক্রবার, পরশুই তো বিয়ে মনে হয়। ঠিক মনে আছে তাহলে আপনার। কি করবেন, যাবেন না? অবশ্যই যাব, না গেলে আমাকে মেরে ফেলবে ও। কতদিন দেখা হয়নি ওর সাথে। ঠিক আছে, তাহলে ব্যাগ গুছিয়ে নেই আমি, আর বাবাকেও বলে আসি। আর তানহাকেও রেডি হতে বলো। তারপর শোভা বাইরে চলে গেল। ওকে দেখে খুব খুশি খুশি লাগছিল। তাহলে শোভা কি আমাকে সত্যি ভালোবেসে ফেলেছে নাকি? 11টার দিকে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তানহা যাচ্ছে আমাদের সাথে। শোভা একটা নীল শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছিল। চোখটা যেন আটকে ছিল। এরকম অবস্থায় দেখলে যে কোনো পুরুষই ঠিক থাকতে পারবে না, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে রাখলাম। শোভাও আমার দিকে তাকিয়েছিল আর মুচকি মুচকি হাসছিল। দুপুর পরপর পৌঁছে গেলাম। ভেতরে যেতেই সবাই আসলো, মানে আমার খালা খালু আর আত্মীয় স্বজনরা। অনেকদিন হলো আসি না, আপন বলতে এরাই আছে শুধু। সবাইকে সালাম করলাম।
আমার সাথে শোভাও সালাম করলো। আমি তো ভেবেছিলাম কি যে করে। ওদের সাথে কিছু কথা বলে মাহির রুমের দিকে গেলাম। শোভাও আছে সাথে। মাহি আমাকে দেখে শোভার সামনে জড়িয়ে ধরল। ও আসলে এরকমই, কলেজে থাকতেও এরকমই করতো। খুব ফ্রি ছিলাম আমরা। শয়তান, খুব বড়লোক হয়ে গেছিস না? ফোন দিলে ধরিস না, আবার আসতে বললাম কবে, আর আসলি কবে? আরে থাম থাম, ধীরে ধীরে বল, এক এক করে সব বলছি। বল তাড়াতাড়ি। হঠাৎ মাহির নজর গেল শোভার দিকে। আসলে মাহি শোভাকে চিনত না। ও বিয়ের সময় বিদেশে ছিল, তাই আসতেও পারেনি। এটা কে রে? চিনলাম না তো। তা চিনবি কেন? এটা তো তোর ভাবি, মানে আমার বউ। আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই না বিয়ে করেছিস। ভাই, তোর বউটা কিন্তু হেব্বি রে, সেই। মাহির কথায় কিছুটা লজ্জা পেয়েছে মনে হয় শোভা। চুপ কর, বেশি কথা বলছিস কেন? তোর হাজবেন্ড কেমন দেখতে রে? শুনলাম ওগান্ডা থেকে আনছিস নাকি? তোর চেয়ে সুন্দর আছে। আচ্ছা, কালকেই দেখবো। তারপর মাহি হঠাৎ বলল, রায়হান, তুই একটু বাইরে যা, তোর বউর সাথে কিছু কথা আছে। কি কথা? আমার সামনেই বল, বাইরে যেতে হবে না। তোর সামনে বলা যাবে না, তুই বাইরে যা তো। তারপর মন খারাপ করে বাইরে চলে আসলাম। মাহির কথা কেমন জানি সন্দেহ লাগছিল। কি এমন কথা বলবে যেটা আমি জানি না? বাইরে গিয়ে বসে রইলাম। এখানে গল্প করার মতো কেউই নেই। একটু পর শোভা বাইরে আসলো, কিন্তু ওকে দেখে কেমন রাগি রাগি মনে হচ্ছে। সেটা বিষয় না, আপনি আগে রুমে আসুন, কথা আছে আপনার সাথে। কি কথা? এখানেই বলো। বললাম তো রুমে আসেন, কয়বার বলা লাগে? খুব রেগে আছে মনে হচ্ছে। এই প্রথম শোভাকে রাখতে দেখলাম। রাগলে ওকে সুন্দরই লাগে। ওকে নিয়ে একটা রুমে গেলাম। বলো, কি হয়েছে? কিসের জন্য রুমে আনলে? সামিয়া আপু আমাকে কি বললো এসব? আপনি নাকি, ছি, বলতেই পারছি না। কি কি বলেছে? ওর কথা তুমি বিশ্বাস করেছো? ও এক নম্বরে একটা শয়তান। শয়তান আপু না, শয়তান আপনি। আপনার সাথে আমার কোনো কথা নেই, যান, আমি চলে যাব এখনই। পাগল হলে নাকি? কে কি বলেছে তার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? আচ্ছা, তুমি আমাকে ভালোবাসোনি তো? কথাটা শুনে শোভার হাসি মুখটা এমনিতেই মলিন হয়ে গেল। কিছুই বলল না, রুম থেকে বেরিয়ে গেল। কি হলো? এতে মাইন্ড করার কি আছে? এই মেয়েদের একটা দোষ, কখন কি বলে বোঝা দেয়। আমিও বাইরে চলে আসলাম। বাইরে গিয়ে তো অবাক হয়ে গেলাম। দেখলাম জেরিনও এসেছে। আসার কথাই, কারণ ও আর মাহি প্রিয় বান্ধবী ছিল কলেজ লাইফে। জেরিনের কাছে গেলাম। কথা বলছিল কার সাথে যেন। আমাকে দেখে কিছুটা অবাক হয়েই ফোনটা কেটে দিল। তারপর বলল, আরে আপনি এখানে? আমার খালাতো বোনের বিয়ে, আর আমি আসবো না? ও ভালো। তো তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাসের কি আছে, এটা তো স্বাভাবিক, আমি তো আসতেই পারি। সেটা ঠিক, তোমার ফ্রেন্ডের বিয়ে, তুমি তো আসবেই। কেন, আমাকে দেখে কি খুশি হয়েছেন নাকি? না, আর তোমার ছেলে কোথায়? ওকে তো দেখছি না। একটু আগেই তো ছিল, কোথায় যে গেল। কিছুক্ষণ কথা বলে তারপর শোভাকে খুঁজতে গেলাম। কি এমন বলেছে তার জন্য আমার ওপর রাগ করে আছে? কিছুক্ষণ পর খোঁজাখুঁজির পর ওকে খুঁজে পেলাম। দেখলাম তানহার সাথে কি যেন নিয়ে হাসাহাসি করছে। এত হাসাহাসি কিসের? তানহা, তোমার ভাইকে বলো সেটা তার না জানলেও চলবে। তানহাকে বলতে যাও কেন? আমাকে বললেই তো পারো। আমি ওটা বলার প্রয়োজন মনে করছি না, আপনি এখন যান তো, আমরা কাজ করছি একটু। ওকে, যাচ্ছি। একটু পর রুমে এসো, কথা আছে। কথাটা শুনে কিছু বলল না। মনে হচ্ছে আমার কথার কোনো মূল্যই নেই। রুমে একা একা থাকতে ভালো লাগছিল না, তাই বাইরে গেলাম। তারপর জেরিনের রুমের দিকে গেলাম। রুমটা আমার রুমের পাশেই। তখন রুমে যেতে দেখলাম হঠাৎ করে রুমে ঢুকে পড়ায় জেরিন খুব চমকে উঠেছে। হয়তো আমার ওভাবে আসা উচিত হয়নি। সরি, হঠাৎ করে ঢুকে বললাম। না ঠিক আছে, কিন্তু আসার সময় তো অনুমতি নিতে হয়, এটা ভুলে গেছেন নাকি? ভুলিনি। আসলে তোমাকে দেখে আমার মাথা কিছু ঠিক থাকে না, সব কিছু এলোমেলো হয়ে যায়। জেরিন একটু মুচকি হেসে বলল, কি এলোমেলো হয়ে যায়? সব কিছুই। তোমাকে দেখলে সেই আগের ভালোবাসার কথা মনে পড়ে যায়। মন চায় আবার সেই ভালোবাসা ফিরে পেতে। তাই? তাহলে দেরি করছেন কেন?
ইচ্ছে করলেই কিন্তু আমরা সেই আগের অবস্থায় ফিরে যেতে পারি। কিভাবে? এটা বলার সাথে সাথেই কথাটা শুনে জেরিন ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। আস্তে আস্তে আমার একদম কাছে চলে আসলো। এখন একজন আর একজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। ঠোঁটে ঠোঁট লাগতে যাবে তখনই ফোনটা বেজে উঠল। জেরিনও তখন সাথে সাথে দূরে চলে গেল। ফোনটা বের করে দেখলাম শোভা ফোন দিয়েছে। ফোনটা ধরলাম। হ্যালো, কি বলো? আপনি কোথায়? আমি তো কখন থেকে রুমে এসে বসে আছি, আপনি তো আসতে বললেন। এখন কোথায় হারিয়ে গেছেন? তুমি দাঁড়াও, আমি আসি বলেই জেরিনের রুম থেকে বেরিয়ে আসলাম। রুমে গিয়ে দেখলাম শোভা বসে আছে। আমাকে দেখে বলতে শুরু করলো, কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, কখন থেকে বসে আছি। একটু কাজ ছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আমার শরীরটা এমনিতেই কেন জানি না ঘামতে লাগছিল। কি হয়েছে? এভাবে কথা বলছেন কেন? আর এসি রুমেও ঘামছেন? কিছু কি হয়েছে আপনার? না না না, কিছু হয়নি, এমনিতেই। ওহ আচ্ছা, বলুন কি জন্য রুমে আসতে বললেন? পরে বলবো। আমার এখন ভালো লাগছে না, আমি একটু ঘুমোবো। সত্যি করে বলেন তো কি হয়েছে? এখন কিন্তু সত্যি টেনশন হচ্ছে। বললাম না কিছু হয়নি। এখান থেকে যাও তুমি, কিছু লাগলে ডাক দেবো আমি। জোরেই কথাগুলো বললাম। কথাগুলো শুনে শোভাও কেমন যেন একটু ভয় পেয়ে গেল। কিছু না বলে মন খারাপ করে বাইরে চলে গেল। বাইরে আসতেই শোভার ফোনে সেই নম্বর থেকে আবার ফোন আসলো। ফোনটা বেজে উঠতেই চমকে গেল শোভা। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো। রিসিভ করতেই ওপাশ থেকে কর্কশ আওয়াজ। তোমার তো সাহস কম না? তুমি কি জানো কি কাজে তোমাকে পাঠিয়েছি? আর তুমি কি করছো? সরি স্যার, আমি কি করলাম? তুমি কি জানো আমি কিছু দেখছি না? তুমি কিন্তু ভুল করছো। এসব ভালোবাসার জালে আটকেও না, অনেক বড় মাসুল গুনতে হবে কিন্তু। লোকটির কথা শুনে শোভা রেগে যায়। সেই কবে থেকে আপনার বকবকানি শুনে আছি। কে বলেছে আমি ওনাকে ভালোবাসি? আপনিও ভুলে যাবেন না আমি কিন্তু। তোমার তো সাহস কম না? আমার উপর রাগ দেখাচ্ছ? তুমি কি? তুমি একজন কিলার। আমি যদি ইচ্ছে করে সবকিছু কিন্তু এলোমেলো করে দিতে পারি। আচ্ছা, পরে কথা বলবো। আর একটা কথা শুনুন, আপনি আমাকে কাজটা দিয়েছেন, আমি সেটা পূরণ করেই আসব। বেশি কথা বললে কিন্তু কাজটা পুরো উল্টো করে দেব। আশা করি বুঝতে পেরেছেন। আমি তোমার ভালোর জন্যই বলছি, এসব ভালোবাসার জালে আটকেও না, পরে কিন্তু বের হতে পারবে না। শোভা ফোনটা কেটে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি হচ্ছে আমার? লোক তো ভুল কিছু বলেনি। সত্যি তো আমি কেমন জানি রায়হানের ওপর দুর্বল হয়ে পড়েছি। না, আমাকে এসব ভালোবাসার জালে আটকালে হবে না। আমার তো এখনো অনেক কাজ বাকি। আমাকে দূরে রাখতে হবে রায়হানের কাছ থেকে। কিন্তু ওর চোখটা দেখলেই আমার মাথা এলোমেলো হয়ে যায়। মন চায় সারাদিন ওর চোখের দিকে তাকিয়ে থাকি। এদিকে আমি আমার আর জেরিনের সেই পুরনো কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। হঠাৎ শোভার ডাকে ঘুম ভাঙলো। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। কখন থেকে ডাকছি আর আপনি ওঠার নাম নেই। সরি, শরীরটা খুব খারাপ লাগছে, খুব মাথা ধরছে। আমার কথা শুনে শোভা তাড়াতাড়ি আমার মাথায় হাত দিল। এ মা, আপনার তো খুব জ্বর, গা পুড়ে যাচ্ছে। আপনি শুয়ে পড়ুন, আমি বাইরে থেকে আসি। তারপর শোভা দৌড়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর হাতে পানির পাত্র নিয়ে ঘরে ঢুকলো, আর সাথে কিছু কাপড়। আপনি শুয়ে থাকুন, আমি মাথায় জলপট্টি দিই। দেখবেন কিছুক্ষণের মধ্যেই সেরে যাবে। খুব ভালো লাগবে আপনার। প্রায় 1 ঘন্টা জলপট্টি দেওয়ার পরেও কোনো উন্নতি হলো না। তারপর আমি এরকম জ্বর আমার মাঝে মাঝেই আসে, আবার এমনিতেই চলে যায়। কিছুই তো হচ্ছে না, সবাইকে ডাক দিব কি? না, এসবের দরকার নেই, এমনিতেই ভালো হয়ে যাব আমি। আমার মাঝে মাঝে এরকম হয়। তবুও যদি খারাপ কিছু হয়ে যায়? না, ডাক্তারকে ডেকে আনি। বললাম তো লাগবে না, তার চেয়ে বরং তুমি খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়ো। আপনি খাবেন না? না, খেতে ভালো লাগছে না। বললেই হলো না। আপনি একটু দেরি করেন, আমি খাবার নিয়ে আসি। আমি আর না করলাম না। একটু পর খাবার নিয়ে আসলো, আজকেও খাইয়ে দিল। দিনে দিনে দায়িত্বটা যেন বেড়ে যাচ্ছে আমার উপর। আগের শোভা আর এখনকার শোভা
অনেক পার্থক্য। জানি না সারা জীবন এভাবে থাকবে কিনা। আমি ওকে সারা জীবন চাই। খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। শোভাও শুয়ে পড়লো আমার পাশে। মাঝরাতে জ্বরটা আরও বেড়ে গেল। এরকম হবে ভাবিনি। এর আগে প্রত্যেকবারই তো কমে যায়। শোভা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছে। ও কি করবে ভেবে পাচ্ছে না। ওকে আমি শক্ত করে জড়িয়ে ধরলাম। ও জড়িয়ে ধরে রাখলো আমাকে। কি করছেন? আপনার জ্বর তো বেড়েই চলেছে। ডাক্তার ডেকে আনি। কিছু বলতে পারলাম না, কারণ তার ওপর আমার আর কোনো জ্ঞানই ছিল না। জ্ঞান ফেরার পর দেখলাম পুরো ঘরে মানুষ ভর্তি হয়ে আছে। শোভা শক্ত করে আমার হাত ধরে আছে। সবার সাথেই কথা বললাম। ধীরে ধীরে সবাই চলে গেল। আপনি বিশ্রাম নিন, আমি একটু বাইরে থেকে আসছি। আচ্ছা, কি হয়েছিল আমার? কি আর হবে? আগে বললাম ডাক্তার ডেকে আনি, শুনলেন না তো আমার কথা। অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কত টেনশনে ছিলাম জানেন? তুমি টেনশনে থাকবে কেন? আমার কিছু হলে তোমার তো কিছুই হবে না। কে বলেছে? অনেক কিছুই হবে, আপনি এটা বুঝবেন না। আপনি বিশ্রাম নেন। তারপর শোভা বাইরে চলে গেল। তবে ওর মুখে কেমন যেন একটা হাসি দেখতে পেলাম। হাসিটার কোনো মানেই নেই। দুপুরের দিকে ঘুম থেকে উঠলাম। এখন মোটামুটি সুস্থ। একটু বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি জেরিন দাঁড়িয়ে আছে। ওর কাছে গেলাম। কি করছো এখানে? কিছুই না, প্রকৃতির সৌন্দর্য দেখছি। প্রকৃতি বড়ই অদ্ভুত। কখন কি হয় কিছুই বোঝা যায় না, ঠিক আমাদের জীবনের মতো। ঠিক বলেছেন। জীবনে বাঁচতে হলে সমস্যা আসবে, কিন্তু সেটা উপেক্ষা করে বাঁচার নামই তো জীবন। তা আপনার শরীরের কেমন অবস্থা? এখন মোটামুটি ভালো। ও, তা কি হয়েছিল হঠাৎ? জানি না, একটু জ্বর আসছিল, তার থেকেই এরকম হয়ে গেছে। আপনার বউ মনে হয় আপনাকে খুব ভালোবাসে, তাই না? কেন হঠাৎ তোমার এরকম মনে হচ্ছে? না, কালকে রাতে দেখলাম আপনি অসুস্থ দেখে পুরো পাগলের মতো হয়ে গেছিল, তাই মনে হলো খুব ভালোবাসে আপনাকে। হয়তো ভালোবাসে, তবে আমি সেটা জানি না। আপনার বউ আর আপনি জানেন না? বিষয়টা কেমন লাগছে না? বাদ দাও তো সব কথা। ভেতরে যাবে না? না, এখানেই ভালো লাগছে। আপনি যাবেন নাকি? যাই আমি। ভেতরে একটা কাজ আছে। যান। আমার সাথে থাকতে ভালো লাগছে না বুঝি? বউয়ের কাছে যেতে মন চাইছে? না, সেরকম না। বললাম না একটা কাজ আছে। চলে আসতে লাগলাম। হঠাৎ পেছন থেকে জেরিন আবার ডাক দিল। দাঁড়িয়ে গেলাম। ইচ্ছে করলে আজ রাতে আসতে পারেন, দরজা খোলাই থাকবে। জেরিনের কথা শুনে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে আবার হাঁটা শুরু করলাম। পেছন থেকে কয়েকবার জেরিন ডাকলো, কিন্তু শুনেও কোনো উত্তর দিলাম না। সোজা রুমে চলে আসলাম। শোভা মনে হয় বাথরুমে গেছে গোসল করতে। শুয়ে থেকে গান শুনতে লাগলাম আর জেরিনের কথাটা ভাবতে লাগলাম। জেরিন কি বলতে চাচ্ছে? হঠাৎ শোভা ডাক দিল। কি হলো? গোসল করবেন না? যেভাবে গান শুনছেন। তোমার হয়ে গেছে? হয়েছে। আপনি তাড়াতাড়ি গোসল করে নিন। কি আর করা, গোসল করতে গেলাম। বউয়ের আদেশ না মানলে আবার রাগ করবে। গোসল সেরে বাইরে এসে দেখি শোভা শাড়ি পরছিল। আমাকে দেখে বলে উঠল, একটু এদিকে আসুন তো, শাড়িটা পরিয়ে দিন। একা একা একদম পরতে পারছি না। কাকে বলছো? আজব তো, এখানে আপনি ছাড়া আর কে আছে? ঢং করতে হবে না, তাড়াতাড়ি আসেন। ঢং মানে? আমিও শাড়ি পরতে পারি না, অন্য কাউকে দিয়ে পরিয়ে নাও। সাথে সাথে সবার মনটা খারাপ হয়ে গেল। এরকম কিছু বলবো এটা হয়তো ভাবেনি। ওকে, লাগবে না, শাড়িই পরবো না, আপনি যান। সবার কাছে গিয়ে বললাম, আরে আমি তো মজা করলাম, আমি শাড়ি পরতে জানি। এর আগে কত পরিয়েছি। কত মানে? এর আগে কাকে পরিয়েছেন? কলেজে থাকতে সব বান্ধবীকে আমি তো শাড়ি পরিয়েছিলাম। আমার কাছ থেকে না হলে ওরা শাড়িই পরতো না। শালা লুইচ্চা, আমি তো তোরে অনেক ভালো মনে করছিলাম। শয়তান, পরবো না তোর কাছে শাড়ি, তুই সর। কি বললে? আমি লুচ্চা না, বুঝলে? আর তুই তোকারি করে কথা বলছো কেন? তো কি করব? আদর করব নাকি তোকে? সেটা করলেই তো পারো। কবে থেকে এর অপেক্ষায় আছি।
তুই সর, তোকে যেন আমার চোখের সামনে না দেখি, ফাজিল কোথাকার। কি করলাম? এত রেগে গেলে কেন? আমি তো এমনি বলছিলাম, শাড়ি পরাতে পারি না আমি। আমি জানি তুই কি পারস নাকি পারস না। ভালোই ভালোই বলছি এখান থেকে যা, খুব রাগ হচ্ছে কিন্তু। রাগলে না তোমাকে অনেক কিউট লাগে। তোকে যেতে বলেছি এখান থেকে। তারপর বাইরে চলে গেলাম, খুব রেগে গেছে। কিছু আবার করতে হবে, সেফটি ফার্স্ট। ঘণ্টাখানেকের মধ্যে আর রুমে গেলাম না। তানহার সাথে দেখা করলাম। বোনটার খোঁজ নেওয়া হচ্ছে না, সবসময় খালার সাথেই থাকে। খুব খিদে লেগেছে, তাই খালার কাছে গেলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেল, আবার রুমে গেলাম। দেখলাম শোভা সেই আগের মতো ফোনে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে ফোনটা লুকিয়ে রাখলো। আপনি কখন আসলেন? আসলাম কিছুক্ষণ আগে, তোমার কথাগুলো শুনছিলাম। কথাটা শুনে চমকে গেল শোভা, কেমন জানি ভয় পেয়ে গেছে ও। কি কি শুনেছেন? আমি মুচকি হেসে বললাম, কিছুই শুনিনি, মজা করলাম। তা রাগটা কি কমেছে এখন? সেটা আপনার জানতে হবে না। আর কোনোদিন যদি অন্য মেয়ের কথা বলেন আমার কাছে, তাহলে কিন্তু আজকের থেকে বেশি হয়ে যাবে। আচ্ছা বাবা, বলবো না। তোমার এত রাগ আগে জানতাম না, কিন্তু সত্যি ভয় পেয়েছি। এই কথা শুনে শোভা জোরে জোরে হেসে উঠল। সত্যি ভয় পেয়েছেন? সত্যি। সন্ধ্যার পর খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। শোভাও আসলো আমার সাথে, কিন্তু রুমে আমার মনটা ছিল না। বারবার জেরিনের ওই কথাগুলো মনে পড়তে লাগলো। আমি বাইরে চলে আসলাম, দেখলাম লাইট এখনো জ্বলে আছে জেরিনের রুমে, হয়তো আমার জন্য অপেক্ষা করছে হয়তো। তারপর আমি বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরলাম। কিছুক্ষণ পর শোভাও বাইরে আসলো। ওকে দেখে সিগারেটটা লুকিয়ে রাখলাম। থাক, আমাকে দেখে আর লুকাতে হবে না। আপনি সিগারেট খান সেটা আমি প্রথম দিন থেকেই জানি। ও বুঝলাম, কিন্তু তুমি এখানে কেন? ঘুম আসছে না নাকি? ঘুম আসতেছে না, তার জন্যই তো বাইরে আসলাম। আমি আসায় কি কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় তাহলে আমি চলে যাই। না, কোনো সমস্যা নেই, এমনিতেই বললাম। দেখো চাঁদটা কত সুন্দর লাগছে। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, খুব সুন্দর। তবে কি একটা কথা জানেন? কি? প্রত্যেকটা সুন্দর জিনিসের একটা কলঙ্ক থাকবেই। দেখুন না, চাঁদ কত সুন্দর, তবু এর কলঙ্ক তো আছেই। কথা শুনে জোরে জোরে হাসলাম। হাসি থামিয়ে বললাম, আমার হাসি দেখে শোভা রেগে গেল। রেগে গিয়ে বলল, এত হাসার কি আছে? কে বলেছে চাঁদের কলঙ্ক আছে? এসব কোথা থেকে শোনো যে তোমরা, বুঝি না। এটা তো সত্যি কথাই, আপনি জানেন না। জানলে কখনোই এসব বলতেন না। হয় তাই মনে হয়, আমি এরকম কথা শুনিনি। না শুনলে নাই, আপনি থাকেন, আমি রুমে গেলাম। ওকে যাও, আমি একটু পরে আসছি। আপনার ইচ্ছা। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভাবছিলাম কি করব, কিন্তু কেন জানি না মনে হচ্ছে শোভা আমাকে ভালোবাসে, আর আগের মতো। এরকম দূরে দূরে থাকে না, ইচ্ছে করে আসতে চায় না ও। অনেকক্ষণ ভাবাভাবির পর রুমে চলে আসলাম। দেখলাম শোভা শুয়ে পড়েছে। আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছি। শোভা আমার বুকের ওপর শুয়ে আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঘুমন্ত অবস্থায় ওর ঠোঁটগুলো যেন আমাকে টানছিল, তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। কিন্তু এ কী কারবার! শোভা তো জেগেই আছে। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপরে আর কি, দুজনে হারিয়ে গেলাম কোনো এক জগতে। আজ মনে হচ্ছে এজন্যই মানুষ বিয়ে করতে চায়। দুজনে গোসল সেরে সকালে খাবার খেতে গেলাম। সবার চোখে চোখ পড়তে মুচকি মুচকি হাসছে ও। তবে আমার লজ্জাই লাগছিল, খুব ভয় লাগছিল। জেরিন যদি ভুলভাল কিছু বলে দেয় তাহলে সবাই আমাকে কি ভাববে, এগুলো ভাবতেই ঠান্ডায়ও ঘেমে যাচ্ছিলাম আমি। হঠাৎ মাহি বলল, কি হয়েছে রে জেরিন, এভাবে কাঁদছিস কেন? জেরিন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, না, কিছু হয়নি। তুহিনের কথা খুব মনে পড়ছিল তো, তাই কেঁদে ফেলেছি। তুহিন হচ্ছে জেরিনের হাজবেন্ড। কথাটা শুনে বড় একটা নিঃশ্বাস ছাড়লাম। যাক, খারাপ কিছু বলেনি তাহলে। ও, কেঁদে কি লাভ হবে বল? যা হবার তো হয়েই গেছে, এসব নিয়ে কোনো চিন্তা করিস না।
ঠিকই বলেছিস। সবাই চলে গেল যে যার কাজে। শোভা কিছুক্ষণ আমার দিকে কেমন যেন অন্য দৃষ্টিতে তাকিয়েছিল, মনে হচ্ছে সন্দেহের চোখে। তারপর কিছু না বলে চলে গেল। সবাই চলে যাওয়ার পর জেরিন এবার বলে উঠল, কি ভয় পেয়েছিলে খুব, তাই না? আমি ইচ্ছে করলেই কিন্তু খারাপ কিছু একটা বলে দিতে পারতাম, কিন্তু বললাম না কেন জানেন? না জানি না কি জন্য। কারণ এখনও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। প্লিজ আমাকে একটু ভালোবাসা দাও, আমি তোমাকে সব কিছু ভুলিয়ে দেব। শার্ট ধরে বলল। স্বাভাবিকভাবেই ওর হাতটা আমার শার্ট থেকে সরিয়ে নিলাম। এসব পাগলামি বন্ধ করো। তুমি বুঝছো না কেন? আমার একটা বউ আছে, আর ও আমাকে খুব ভালোবাসে। যেটা সম্ভব না সেটা কখনই পাবে না। সম্ভব, আমি সম্ভব করে নেব, তুমি দেখে নিও। চলে আসলাম ওর কাছ থেকে। কি একটা বিপদে পড়লাম। কথায় আছে না, এক্স যখন ভালো হয় না সবসময় কালনাগিনী থেকে যায়। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। বিকেলের দিকে শোভা ঘুম থেকে ডেকে তুলল। কখন ঘুমিয়েছেন? এখনও ওঠার নাম নেই। সারাদিনই ঘুমাবেন নাকি? কই সারাদিন ঘুমোলাম? কি হয়েছে, ডাকছিলে কেন? কিছুই হয়নি, বিকেলে ঘুরতে যাব। সারাদিন বাড়িতে ভালো লাগছে না। তাই নাকি? তো কোথায় যাবে? আমি তো কিছুই চিনি না এখানে। আপনাকে কিছুই চিনতে হবে না, যা চেনার আমি চিনে নিব। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। শোভা কথাগুলো বলে বাইরে চলে গেল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম শোভা কপালে টিপ পড়ছিল, কিন্তু ভালোভাবে টিপটা লাগাতে পারছিল না। অনেকবারই চেষ্টা করছে। তারপর আমি কাছে গেলাম। একটা টিপ পড়তে এতক্ষণ লাগে? কখন থেকে দেখছি। পারতেছি না যে, টিপ পড়ি না তো, তাই এরকম হচ্ছে। আগে পড়নি? তাহলে এখন হঠাৎ পড়ার ইচ্ছে হলো কেন? কারণ কি? কোনো কারণ নেই, এমনি হচ্ছে তাই। আপনি পারলে পড়িয়ে দেন না, কথা না বলে। আমি তো টিপ পড়াতে পারি না গো। তাহলে কি পারেন গো শুনি? শাড়ি পরাতে পারেন না, টিপ পরাতে পারেন না, আপনাকে দিয়ে না কিছুই হবে না। তারপর আর একটা নেই আমার বুকের ওপর নিয়ে আসলাম শোভাকে। শোভা লজ্জায় আমার বুকে মাথা চেপে রেখেছে। অনেক কিছুই পারি, দেখাবো নাকি? থাক, দেখাতে হবে না। কেমন পারেন সেটা সময় আসলেই দেখা যাবে, এখন ছাড়ুন তো। তাই আমার তো ছাড়তে ইচ্ছে করছে না, মন চাইছে সারাদিন এভাবে ধরে রাখি। শোভা আমার হাত থেকে ছুটে একটা দৌড় দিল, তারপর আবার এসে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসেন, সবাই দেরি করছে কিন্তু। তুমি কই যাও? টিপটা তো পরে নিয়ে যাও। আপনি তো পারেন না বললেন। কে বলছে পারি না? আমি তো মজা করলাম। এদিকে আসো তুমি। তারপর শোভা আসলেও ওকে টিপটা পরিয়ে দিলাম। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে, একদম নায়িকাদের মতো। যা, মিথ্যে কথা বলা লাগবে না। আগে বুঝি সুন্দর ছিলাম না? আগেও সুন্দর ছিলে, কিন্তু সেটা বলার তো সুযোগ দাওনি, তাই বলতে পারিনি। ওহ আচ্ছা, এখন থেকেই বললেন। এখন রেডি হয়ে নিচে আসেন তো। একটু পর রেডি হয়ে নিচে গেলাম। দেখলাম অনেকেই যাচ্ছে, তবে জেরিনকে দেখলাম না। রওনা দিলাম। তবে কোথায় যাচ্ছি আমি এখনও জানি না। আমি শোভা আর মাহি এক গাড়িতে যাচ্ছি, পেছনের গাড়িতে অন্যরা আসছিল। কোথায় যাচ্ছিস রে? তোর শ্বশুর বাড়িতে নাকি? কোথায় যাচ্ছি জানিস না তুই? তোর বউ তোকে কিছু বলেনি? না তো, শোভা তো বললো ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বলেনি। তোর বউ যতটুকু বলেছে ওইটা নিয়ে খুশি থাক, সময় হলে সব দেখতে পারবি। তাই বলে আগে কিছুই বলা যাবে না? শোভা তুমি তো বলো কোথায় যাচ্ছি আমরা। বলা বারণ আছে, আর কিছুক্ষণ পরেই তো দেখতে পারবেন। এত অধৈর্য হওয়ার কি আছে শুনি? ওকে, না বললে নেই, তোমাদের বলা লাগবে না। অভিমান করে কোনো লাভ নেই, যতই বলিস। আমরা বলবো না, সময় হলে দেখতে পাবি। কিছুক্ষণ যাওয়ার পর এক জায়গায় দুটো গাড়ি থামানো হলো। তবে যেখানে থামানো হলো সেটা একটা রাস্তা। এখানে ঘুরতে আসবে আগে জানলে আসতামই না। তারপর মাহি পেছনে গাড়ির কাছে গেল, কিছুক্ষণ কথা বলে আবার চলে আসলো। চলো,
ওঠো, এখন যাওয়া যাক। কোথায় যাবি? আর ওরা যাবে না? না, আমরাই যাব শুধু। কথা না বলে গাড়িতে ওঠো তাড়াতাড়ি। আমাদের গাড়ি চলতে লাগলো। শোভা কোনো কথা বলছে না, শুধু চারিদিকে দৃশ্যগুলো দেখছিল। তবে আমি দৃশ্য দেখছিলাম না, দেখার মতো কিছুই ছিল না। অনেকক্ষণ পর একটা বস্তির সামনে গাড়িটা দাঁড় করালো। তবে কিছুক্ষণ যাওয়ার পরে বুঝলাম এটা কোনো বস্তি নয়, এটা একটা পতিতালয়। কিন্তু এখানে আসলো কেন এরা? কিছুই তো বুঝতে পারছি না। কি করছে? ওদের পেছন পেছন ভেতরে গেলাম। যতই ভেতরে যাচ্ছি ততই অবাক হচ্ছি, কারণ শোভা সবার সাথে কথা বলছে। মনে হচ্ছে অনেক আগে থেকেই এদেরকে চেনে। কিছুক্ষণ পর একটা রুমে নিয়ে গেল। রুমটা ফাঁকাই ছিল, শুধু একটা মহিলা বসেছিল। অনেক সেজে গুজিয়ে আছে সে। আমাদের দেখে এগিয়ে এসে শোভাকে জড়িয়ে ধরলো, বলতে লাগলো, কেমন আছিস মা? কতদিন পর তোকে দেখলাম। মাকে তো ভুলেই গেছিস, তাই না? মহিলার কথাটা শুনে শরীরের লোমগুলো দাঁড়িয়ে উঠছিল। কি বলছে এসব? শোভা কি তাহলে এই মহিলার সন্তান? এটা কিভাবে সম্ভব? ভুলবো কেন মা? তোমাকে কি ভুলতে পারি? কেমন আছো? ভালো আছি। কথাটা বলে আমার আর মাহির দিকে তাকালো। দুজনেই সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বলল, শোভা, এরা কারা? তোর বন্ধু নাকি? ওহ, আমি তো বলতেই ভুলে গেছি, এটা তোমার জামাই, আর এটা রায়হানের খালাতো বোন। কথাটা শুনে মহিলা কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে। তারপর হঠাৎ করে এরকম আচরণ জড়িয়ে ধরে কেঁদে অবাক করার মতোই। একটু পর আবার ছেড়ে দিল। আমি কিছু না বলে দাঁড়িয়ে থাকলাম। এখন রাগ হচ্ছে। ও, ভুল হয়ে গেছে। আমার বিশ্বাসই হচ্ছে না আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। ইটস ওকে, কিন্তু একটা বিষয় বুঝছি না আন্টি। শোভা যদি আপনার মেয়ে হয় তাহলে আপনার মেয়ের বিয়ে আর আপনি জাননি কেন? বিষয়টা ঠিক বুঝলাম না। মহিলাটি কথাটা শুনে চুপ করে গেল, কিছু বলল না। তখন আবার শোভা বলল, আপনাকে আমি সব কিছু পরে বলবো নি, এখন আর কিছু বলবেন না প্লিজ। ধীরে ধীরে বলল আমাকে। আমি আবার বললাম, আচ্ছা আম্মা, আজ তাহলে আমরা আসি, একটা কাজ আছে তো। কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল, তাকিয়ে আছে আমার দিকে। কিন্তু কেন তাকিয়ে আছে সেটা আমি এখনো বুঝলাম না। কি বললে বাবা? আরেকবার একটু বলো। কই, কি বললাম? কিছু তো বলিনি। আর এরকম করে তাকিয়ে আছো কেন তোমরা? বুঝছি না কিছু। তুমি আমাকে আম্মা বলে ডাকলে না? ডাকলাম তো কি হয়েছে? সবার যদি আম্মু হন তাহলে আমারও তো আম্মুই হবেন। এতে অবাক হওয়ার কি আছে বুঝলাম না। আমি খেয়াল করলাম মহিলার চোখে পানি জমে গেছে, শোভারও। এখানে কান্নার কি আছে বুঝলাম না। শাশুড়ি আম্মাকে তো শাশুড়ি আম্মাই বলবো, হোক সে পতিতা, তাই বলে কি মানুষ না সে? আম্মা থাকেন তাহলে, পরে আবার আসবো। শোভা, মাহি, আমি একটু বাইরে গেলাম, তোমরা তাড়াতাড়ি এসো। বাইরে এসে গাড়িতে বসে রইলাম। আমি আগে জানতাম না শোভা কোথায় থাকে, ওর বাবা মাই বা কে। আগেই বলেছিলাম আমাদের বিয়েটা কাকতালীয়ভাবে হয়েছে, তবে আজ জানলাম শোভা একজন পতিতার মেয়ে। একটু পর মাহি আর শোভা বাইরে আসলো, তারপর বাসায় চলে আসলাম। রাস্তায় কোনো কথা বলল না কেউ, আমি বলার চেষ্টা করেও বলিনি। বাড়িতে পৌঁছানোর পর শোভা গাড়ি থেকে নেমে দৌড়ে রুমে চলে গেল। আমি আর মাহি ধীরে ধীরে হাঁটতে লাগলাম। তখন মাহি বলল, ভাই, একটা কথা বলতো, সত্যি করে বলবি কিন্তু। বল, কি কথা? তুই খুশি হস নাই তাই না শোভার এমন পরিচয়ে? আরে পাগল নাকি তুই? আমি তো ওগুলো নিয়ে ভাবছি না। তোরা এখনো ওগুলো নিয়ে পড়ে আছিস? বাদে তো ওসব। প্লিজ শোভার সাথে খারাপ ব্যবহার করিস না, ও তোকে কিন্তু অনেক ভালোবাসে। তোর আমাকে কি মনে হয়? আমাকে নিয়ে তোর এই ধারণা? কি হয়েছে? ওর মা পতিতা বলে কি আমি ওকে ডিভোর্স দেবো? কখনো না। আমার কাছে মানুষের মনটাই আসল, আর আমি জানি কেউ ইচ্ছে করে পতিতা হয় না। এসব বাদ দে তো। আমার তোকে অনেক কিছুই মনে হয়। সত্যি তোর মতো যদি একটা বর পেতাম, নিজেকে ধন্য মনে করতাম। আরে পাগলি, তোর বরটা খুব সুন্দর হবে। মানুষের চিন্তা ভাবনাটাই আসল। মানুষ কি করে সেটা বিষয় না, বিষয় হচ্ছে ও কতটা ভালো, ওর মন কতটা ভালো। আচ্ছা যা, রুমে যা, পরে কথা হবে। আর শোভাকে একটু বোঝাস, খুব আপসেট হয়ে গেছে কিন্তু। সেটা তোকে চিন্তা করতে হবে না।
আমি সব কিছু দেখে নেব। তারপর রুমে গেলাম, দেখলাম শোভা শুয়ে পড়েছে, কিন্তু এখনও তো সন্ধ্যা, তাছাড়া একটু আগেই তো এলো, এখনও ফ্রেশও হয়নি। তাই বললাম, এখনই শুয়ে আছো কেন, ফ্রেশ হবে না? কোনো উত্তর দিল না। আবার বললাম, কি হলো, কথা বলছো না কেন, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। আপনি ফ্রেশ হয়ে নিন, আমার ভালো লাগছে না। ওকে, তবে কিছু বলার থাকলে বলতে পারো আমাকে, এভাবে মন খারাপ করার কিন্তু কোনো মানেই হয় না। ফ্রেশ হয়ে আবার রুমে আসলাম, এখনও শুয়েই আছে। যাও ফ্রেশ হয়ে আসো তো, খুব ক্ষুধা লাগছে। আমার খিদে নেই, খাবো না। আপনি গিয়ে খেয়ে আসেন। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কি হয়েছে, একটু আগেই তো ভালো ছিলে, ওঠো তাড়াতাড়ি। বললাম তো ভালো লাগছে না, আপনি খেয়ে আসেন, যান। বললাম না ওঠো, এখনই ওঠো। মনে হয় ভয় পেয়েছে, উঠে বসলো, কিন্তু চোখে পানি। তাকাও আমার দিকে। কেন, কি বলবেন, এভাবেই বলেন। তাকাও। আমার চোখের দিকে তাকালো, দুহাত দিয়ে চোখের পানি মুছে দিলাম। কি হয়েছে তোমার, এরকম করছো কেন? সরি এতদিন অভিনয় করার জন্য, আমাকে মাফ করে দিয়েন। কিসের অভিনয় করলে, বুঝলাম না কিন্তু। এতদিন আপনাকে আমি মিথ্যে বলেছি, আমি আপনার সাথে জাস্ট অভিনয় করেছি। আচ্ছা বাদ দাও, আমি ওসব কিছু মনেই করছি না। এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে, তাই না? তোমার মা কি, এতে আমার একটু মাথা ব্যথা নেই। আপনার না থাকতে পারে, কিন্তু আমার আছে, কারণ আমি শোভা না। শোবার কথা শুনে একটু হাসলাম। মজা করছো আমার সাথে? তুমি শোভা না তো কি? আমার কিন্তু রাগ হচ্ছে, আমি আপনার সাথে মজা কিন্তু একদম করছি না। আমি সত্যি শোভা না, আমি আমি একজন মাফিয়া। কথাটা শুনে চমকে উঠলাম, হাসি মুখটা নিমেষে কালো হয়ে গেল। আবার একটু হাসার চেষ্টা করে বললাম, কি বলো, আবার মাফিয়া হয়ে গেল? হ্যাঁ, আমার কিন্তু মজা ভালো লাগছে না। এখন চলো তো খেতে যাই। কথাটা বলে হাত ধরে টানতে লাগলাম, কিন্তু এরপর সবাই যা করলো সেটা আমার কল্পনার বাইরে ছিল। কোথার থেকে যেন একটা পিস্তল বের করলো আর বলল, এখন বিশ্বাস হচ্ছে তো আমি মজা করছিলাম না? আর একটা কথা বললে কিন্তু ওইটাই শেষ কথা হবে। এক নিমেষেই শোভার চেহারা অন্যরূপ ধারণ করলো। আগের শোভা আর এই শোভা অনেক পার্থক্য। কী সব পাগলামি করছো, এসব খেলনা পিস্তল কত দেখেছি, আমার কিন্তু ভয় করছে না। ভালো, খুব ভালো। এটা আপনার অভিনয় মনে হচ্ছে, তাই না? আমি কিন্তু মোটেও অভিনয় করছি না, আমি আপনাকে ইচ্ছে করে বিয়ে করিনি। তো কী করে বিয়ে করছো, এমনি বিয়ে হয়ে গেল আমাদের? এমনি এমনি তো হয়নি, এটা পুরোটা একটা প্ল্যান ছিল। আমি আপনাকে মারার জন্য বিয়ে করেছিলাম। আমি কিছু বিশ্বাস করছি না। এখন চলো তো নিচে চলো। কিছু না বলে আমার সাথে নিচে যেতে লাগলো। হয়তো আরও কিছু বলতে চাইছিল, কিন্তু আমি বলতে দিলাম না, কারণ আমি জানি ও অভিনয় করছে। খাওয়া শেষ করে রুমে আসলাম, বাড়িতে লোকজন এসে ভরে গেছে, পুরো বাড়ি সাজানো। তাই আমি একটু বাইরে গেলাম বারান্দাতে। কিছুক্ষণ পর শোভা আসলো হাতে চা নিয়ে। এই নিন চা খান, ভালো লাগবে। মনে মনে এটাই চাইছিলাম, চাটা সঠিক সময়ে এনেছ। এই না হলো আমার বউ। কোনো উত্তর দিল না। কিছুক্ষণ দুজনেই চুপ থাকলাম। হঠাৎ শোভা বলা শুরু করলো, আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই না? কেন, তোমার কি মনে হয়? না না, কিছু না, এমনি মনে হলো তাই বললাম। এমনি কেন, তুমি আমাকে ভালোবাসো না? সেটা জানি না, তবে খুব ভালো লাগে আপনার সাথে থাকতে, আপনার সাথে কথা বলতে। এটাকে কি বলে জানি না, আমি। তাই বুঝি, এটাকেই মনে হয় ভালোবাসা বলে। হয়তো। আমি তখন যে কথাগুলো বললাম, আমি কিন্তু একটাও মিথ্যে বলিনি। আবার ওই কথা, আমি না বললাম। এসব আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে এমনিই ভালোবাসি, তুমি যাই হও তাতে আমার কিছুই যায় আসে না। আবার চুপ হয়ে গেল শোভা। আবার কোমরে হাত দিয়ে বললাম, বউটা হঠাৎ চুপ হয়ে যায় কেন, তাইলে কি আমাকে ভালোবাসে না আমার বউ? আরে কি করছেন, সবাই তো দেখছে। তা কি হয়েছে, আমার বউকেই তো ধরেছি, অন্য কাউকে তো ধরিনি। যে যা ভাবে ভাবুক। শোভা হাত দুটো কোমর থেকে ছাড়িয়ে রুমে চলে গেল।
মনে হয় লজ্জা পেয়েছে। আমিও পেছনে পেছনে যেতে লাগলাম, কিন্তু পাশের বারান্দায় চোখটা যেন আটকে গেল, কারণ জেরিন দাঁড়িয়ে আছে। মনে হয় আমাদের পুরো কাহিনীটাই দেখছে। কেমন জানি দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, যে দৃষ্টির কোনো ভাষা নেই। আমার কেমন যেন ভয় লাগছিল ওর ওই তাকানোটা দেখে। বিষয়টা এড়িয়ে গেলাম, হয়তো জেরিন বুঝতে পেরেছে। রুমে ঢুকে দেখলাম শোভার চুল বাঁধছিল। বিষয়টা দেখি কেমন একটা রোমান্টিক ভাব চলে এলো। সিনেমার কথা মনে পড়ে গেল। আমিও কম কিসের, পেছন থেকে জড়িয়ে ধরে চুলের মধ্যে মুখটা ঘষে দিলাম। আপনার কি হয়েছে বলেন তো? এটা কি করছেন? কি করলাম? একটু রোমান্টিক হতে যাচ্ছি, তাও হতে দেবে না নাকি? কি এটা রোমান্টিকতা? কোথা থেকে শিখলে গো? আগে তো জানতাম না। সিনেমা থেকে শিখেছি। তোমার চুলের গন্ধটা কিন্তু বেশ। থাক, আর পাম দিতে হবে না, অনেক হয়েছে। এখন বিছানায় যান, আমি চুলটা বেঁধে আসি। সত্যি ছেড়ে দিতে হবে তোমাকে? আমার কিন্তু মন চাইছে না, খুব ভালো লাগছে। তাই ছাড়েন তো, আইছে আমার প্রেম দেখাতে। এত প্রেম আমার লাগবে না। কি এত বড় কথা? ঠিক আছে, থাকো তুমি। যান, সময় হলে দেখা যাবে। শুয়ে থাকলাম, কিন্তু মন তো আর মানছে না। ঘরে এত সুন্দর বউ থাকতে কিভাবে ভালো থাকবো? রাতে কি হলো সেটা আর নাই বলি, আপনারা তো আর ছোট না, সবাই বোঝেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শোভা রুমে নেই, কিন্তু বিষয়টা বুঝলাম না। হঠাৎ আমাকে না বলে কোথায় গেল? ফোনটা বন্ধ দেখাচ্ছে। সারা বাড়ি খুঁজে তবুও পেলাম না। হঠাৎ কালকে রাতের কথাটা মনে পড়ে গেল। মনে পড়তেই শরীরটা শিউরে উঠল। আজ সকালে তো শোভা কোথায় যাবে বলছিল। খুব খারাপ জায়গা নাকি? আমি যেতে চাইছিলাম, ও তো সাথে নেবে বলেছিল, কিন্তু সকালে হঠাৎ কি হলো যে আমাকে ছেড়ে একা একাই চলে গেল? এদিকে বিয়ের জন্য পুরো বাড়ির লোকজন ভরে গেছে, সবাই ব্যস্ত। কি করব ভেবে পাচ্ছি না। তারপর ভেবে না পেয়ে একা একাই গাড়ি নিয়ে বের হলাম। দুপুর পর্যন্ত খুঁজলাম, কিন্তু কোনো খোঁজ নেই। এদিকে মাহি বারবার ফোন দিচ্ছে, বরযাত্রী নাকি চলে এসেছে। কি করব কিছু মাথায় আসছিল না। আর কিছু না ভেবে বিয়ে বাড়ি চলে গেলাম। আমার আশা দেখে সবাই এগিয়ে আসলো। কি রে, কোথায় ছিলে এতক্ষণ? আর শোভা কই? তুই একটু এদিকে আয়, কথা আছে তোর সাথে। মাহিকে সব কিছু খুলে বললাম। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু শোনার পর। আচ্ছা, বিয়েটা হয়ে যাক আগে, তারপর দেখি কি করা যায়। তুই টেনশন করিস না। তুই কি করবি? তোর তো বিয়ে হয়ে গেলে চলে যেতে হবে। যা করার আমাকেই করতে হবে এখন। তা হয়তো ঠিক, কিন্তু শোভা হঠাৎ কোথায় গেল? কিছুই বলেনি তোকে? না রে, বললে কি আর তোকে বলতাম? হঠাৎ এরকম করলো কেন কিছুই তো মাথায় আসছে না। টেনশন করিস না, কিছুই হয়নি। হয়তো ওর মায়ের কাছে গেছে। তোর কি মনে হয় আমি ওখানে যাই নাই? সব জায়গায় গিয়েছি, কোনো জায়গায় আমি বাদ রাখিনি, কিন্তু কোথাও পাইনি। খুব টেনশন হচ্ছে আমার। তুই আমার সাথে আয়, আগে বিয়েটা হয়ে যাক, তারপর যা হবার হবে। তুই যা, তোর এখানে থাকাটা ঠিক হবে না, সবাই খারাপ ভাববে তোকে। আমি যাই রে, আর যা হয় আমাকে জানাস কিন্তু। ওখান থেকে চলে আসতে যাব, আবার মাহি ডাক দিল। রায়হান শোন, আর একটা কথা। কি বল, কি কথা? কিছুক্ষণ চুপ থেকে বলল। না থাক, এখন বলা লাগবে না। আগে শোভাকে খুঁজে বের কর, আর শোন, সাবধানে চলাফেরা করিস। মাথা নেড়ে বলে চলে আসলাম। কিছুক্ষণ মাহির দিকে তাকিয়েছিলাম, মনে হলো আমাকে কিছু বলতে চায়, কিন্তু কেন জানি বলল না। ওকে দেখে আমার কেন জানি না সন্দেহ হলো, ও কিছু জানে কিন্তু বলতে চায় না। এসব ভাবতে ভাবতে বাবাকে ফোন দিলাম। বাবাকে সব কিছু খুলে বললাম। এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে এখন জানালি? আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ওকে। আবার খুঁজতে বেরোলাম। কেন জানি না খুব টেনশন হচ্ছে, কেমন যেন একটা হারানোর ভয় কাজ করছে ওকে। এর আগে এত ভয় লাগেনি কখনো। বিকেল করে সন্দেহ হয়ে গেল, কোনো খোঁজ নেই। এখনও ফোনটা বন্ধ। বাধ্য হয়েই আবার চলে গেলাম মাহিদের বাড়িতে। দেখলাম বিয়েটা শেষের দিকে, আর কিছুক্ষণ পরে নাকি বরযাত্রী চলে যাবে। খুব ক্ষুধা লেগেছিল আমার। তারপর শোভার কথা আবার মনে পড়ে কিছু খেলাম না। মাইকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার পালা এখন। স্বাভাবিকভাবেই সবাই কান্না করছিল, কিন্তু আমার চিন্তাটা অন্য ছিল। মাইকে যখন গাড়িতে তুলে চলে আসতে যাব,
তখনই মাহি আবার পেছন থেকে ডাক দিল, রায়হান শোন, এই নে কাগজটা, কিসের কাগজ? তুই হাতে পড়ে দেখ। তারপর আমি ওর হাত থেকে আমার হাতটা বাড়িয়ে কাগজটা নিলাম। অবাক হয়ে আবার জিজ্ঞেস করলাম, কি এটা, কি আছে এখানে লেখা? পড়ে নিস, আর পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি ইচ্ছে করে করিনি রে। ভালো থাকিস। কি করেছিস? এগুলো কি বলছিস? তারপর মাহি আর কথা বলল না, গাড়িটা আটকে দিল। আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম। এসব কি হচ্ছে আমার সাথে? কিছুই তো বুঝতে পারছি না। মাহি এটা কি দিল? কি আছে এতে? আর ও এমন কি করেছে যার জন্য আমার কাছে ক্ষমা চাইলো? আর কিছু না ভেবে তাড়াতাড়ি রুমে চলে গেলাম কাগজটা পড়ার জন্য। আর যে ধৈর্য মানছে না আমার। কাগজটা খুলে দেখলাম শুধু কিছু লাইন লেখা ছিল। পারলে আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি একজন মাফিয়া। আপনাকে মারতে গিয়েছিলাম, কিন্তু কেন জানি না মারতে পারলাম না, তাই দূরে চলে গেলাম। আর একটা কথা, আমাকে খোঁজার চেষ্টা করবেন না, আর কখনোই আমাকে খুঁজে পাবেন না। ভালো থাকবেন, আর পারলে আরও একটা বিয়ে করে নেবেন, আর পারলে জেরিনকেই বিয়ে করে নেবেন। মেয়েটা আপনাকে খুব ভালোবাসে। আমি আপনাদের সব কাহিনী দেখেছি আর শুনেছি। ইতি, মাফিয়া শোভা। চিঠিটা পড়ে বসে রইলাম অনেকক্ষণ। ভাবলাম আমিও তো ওকে ভালোবাসতাম কিনা জানি না, তবে খুব কষ্ট হচ্ছে চিঠিটা পড়ে। আমি ওকে হারাতে চাইছিলাম না। ও যাই হোক, আমি তো হাসি মুখে মেনে নিয়েছিলাম। আমার যদি ওকে মেনে নিতে কোনো প্রবলেম না থাকে, তাহলে ওর কি প্রবলেম ছিল আমার সাথে থাকতে? পরের দিন সকালে বাড়িতে চলে আসলাম তানহাকে নিয়ে। বাবাকে সব কিছু জানিয়েছি। বাবাও আর কিছু বললো না। ধীরে ধীরে দিন বাড়তে লাগলো, তবে আমি ওর খোঁজটা বন্ধ করিনি। প্রতিদিন ওকে খুঁজতাম, খুব মিস করতাম ওকে। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। এতদিনে নিজের কাজে মন দিয়েছি আবার। আপনাদের তো বলাই হয়নি আমি কি করি। আমি রায়হান, সিআইডি অফিসার। তবে কথাটা শুধু বাবাই জানে, আর কেউই না। আর বিয়েটা বাবা ইচ্ছে করে দিয়েছিল, কারণ আমি বলেছিলাম বিয়েটা করব। যদিও এর মধ্যে অনেক কারণ আছে। আমি শোভাকে অনেক আগে থেকেই চিনতাম, কিন্তু ও আমাকে চিনত না। ও যে একটা মাফিয়া এটাও জানতাম। 1 মাসে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার সাথে ওর। এখনও সে দিনগুলোর কথা মনে পড়ে। মাঝে মাঝে মনে হয়, খারাপও লাগে। জানি না ওকে ভালোবেসে ফেলেছিলাম কিনা, তবে ওর সাথে আমি সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম। ধীরে ধীরে দেশেও আরও খারাপ হতে লাগলো। আগের চেয়ে খুন খারাপি, রেপ, ধর্ষণ সব কিছুই বাড়তে লাগলো। অনেক চেষ্টা করেও কারো কোনো খোঁজ মিলল না। ধীরে ধীরে আমার উপর কেমন যেন প্রেশার আসছিল। মনে হচ্ছে সব দায়িত্বের জন্য আমারই। সব কিছু মিলিয়ে যেন হেরে যাবার উপক্রম। তবুও হাল ছাড়েনি। আমাদের তো হাল ছাড়া চলবে না, কারণ আমাদের ভরসায় সাধারণ জনগণ বেঁচে আছে। এই 3 মাসে জেনের সাথেও আর কোনোদিনও দেখা করিনি। ও অবশ্য চেষ্টা করেছে, কিন্তু আমি সেটা পাত্তা দিইনি। অফিস থেকে বাসায় আসার সময় একটা অচেনা নম্বর থেকে ফোন আসলো। ফোনটা ধরে বুঝলাম একটা মেয়ে কণ্ঠ। হ্যালো, কে বলছেন? এত আগেই ভুলে গেলেন সিআইডি অফিসার রায়হান সাহেব? কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা আর কেউ না, শোভা। আবার বললাম, শোভা তুমি কেমন আছো? আর কোথায় তুমি? তোমাকে আমি কত খুঁজেছি জানো? আরে থাম, ধীরে ধীরে বল। সব প্রশ্নের উত্তর একসাথে দেওয়া যায় নাকি? এভাবে কথা বলছো কেন? তুই তো করে করছিস কেন? কোথায় তুমি? একবার শুধু বলো, আমি এখনই আসছি। এসে কি করবি? গ্রেফতার করবি আমাকে? কি মনে করেছিলি তুই? তুই সিআইডি অফিসার, এটা আমি কোনোদিন জানবো না? ভুল ভাবছিস। তোর ধারণা নেই আমার কতটা পাওয়ার। তুই জানিস আমি এখন কি করতে পারি? পাগলামি করো না প্লিজ। কোথায় আছো বলো, আমি এখনই আসছি। আর কিছু না বলে ফোনটা কেটে দিল। এখন আমার সব কিছু পরিষ্কার মনে হচ্ছে কেন শোভা সেদিন চলে গিয়েছিল। ও হয়তো জেনে গিয়েছিল আমি সিআইডি অফিসার, কিন্তু কিভাবে জানবে? এটা তো কোনোভাবেই সম্ভব না। এসব ভাবনা যেন আমাকে ঘুমোতে দিচ্ছিল না। পরে নাম্বারটা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এখন শুধুই বন্ধ বলছে। এভাবে আর হবে না, কিছু একটা করতেই হবে। আমি জানি শোভা আবার ফোন দিবে আমাকে, তাই আগে থেকে সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, যাতে কল দিলে লোকেশনটা জানা যায়। কিন্তু আশাটা যেন পূরণ হচ্ছে না।
আরও 7 দিন পেরিয়ে গেল, এখন ফোন দেওয়ার কোনো নামই নেই। এই প্ল্যানটাও বৃথা হয়ে গেল। একটা লেডি মাফিয়াকে ধরতে যেন আমরা প্রায় হাঁপিয়ে গিয়েছিলাম। সবাই তো প্রায় আশা ছেড়েই দিয়েছিল, তবে আমি ছেড়ে দিইনি। আমার বিশ্বাস ছিল, কারণ আমার কেন জানি না মনে হচ্ছে একটা কারণ তো পাবই, যেটার মাধ্যমে ওর কাছে আমি পৌঁছতে পারবো। পুরো সিস্টেম যেন ওর হাতে ছিল। তবে আমার কেন জানি বারবার মনে হচ্ছিল এর পেছনে আরও বড় কেউ আছে, কারণ একটা মেয়ে কখনোই পুরো শহরকে হাতের মধ্যে রাখতে পারে না। অফিসে কাজ করছিলাম, হঠাৎ আবার একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আসা মাত্রই পুরো কল অ্যালার্ট চালু হয়ে গেছে, কিন্তু ফোনটা ধরে নিরাশ হতে হলো, কারণ ফোনটা একটা মেয়ে করেছিল, এটা শোভা নয়। তাই ফোনটা জিসানকে দিলাম। জিসান আমার সহকারী। আমি বাইরে চলে গেলাম। একটু পর আবার জিসান বাইরে চলে আসলো। আমার কি সমস্যা, কি হয়ে গেছে? জিসানের কথা শুনে পায়ের নিচ থেকে মাটিটা যেন সরে গেল। দাঁড়ানো থেকে বসে পড়লাম। এখন কি করব? কখন হলো এটা? ওকে চলো, গাড়ি বের করো, সবাইকে ডাক দাও। সবাই মিলে পুলিশ স্টেশনে গেলাম। দেখলাম বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় অফিসার এসেছে। ভেতরে গিয়ে বসে পড়লাম। ওরা আমার থেকে অনেক ছোট এবং সিনিয়র সবাই। একজন বলতে শুরু করলো, প্লিজ অ্যাটেনশন। সবাই হয়তো বুঝতে পেরেছেন কেন ডাকা হয়েছে আপনাদের, তাই সেসব কথা আর না বলি। এখন বিষয়টা হচ্ছে আপনাদের কিভাবে বাঁচানো যায়। কারো কোনো বুদ্ধি থাকলে বলুন। অনেক অনেক কথাই বলল। আমি বসে থেকে শুনলাম। আমাদের কিছুই বলার নেই, যদিও বিষয়টা আমার উপর বেশি দায়িত্ব পড়ে। আমার বোনও আছে সেখানে। আবার লোকটির কথায় মন দিলাম। অনেক অনেক কথাই বললেন, আর আপনারা হয়তো জানেন এই কাজের সাথে কে জড়িত। এর আগে অনেক কেস এসেছে, তবে এটা কিন্তু আলাদা। এবার যারা কিডন্যাপ হয়েছে সবাই ছাত্রছাত্রী, তাই বিষয়টা সিরিয়াসভাবে দেখাচ্ছে, কারণ এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। মিটিং শেষে আবার অফিসে চলে আসলাম। আমি জানি ওরা কেউ কিছু করতে পারবে না, কারণ এই 4 মাসে আমি ভালোভাবে বুঝেছি শোভার অনেক পাওয়ার। ও ইচ্ছে করলে পুরো শহরটা কিছুক্ষণের মধ্যে এলোমেলো করে দিতে পারে। অফিসে বসে ভাবছিলাম, এমন সময় জেরিন আসলো। তবে ওকে দেখে অবাকই হয়েছি, কারণ আমি এখানে, ওর তো এটা জানার কথা ছিল না। ও এসে বলল, আপনার কোনো দায়িত্ব নেই নাকি? আপনি এখানে এখনো বসে আছেন? কিছু একটা করুন। ওখানে আপনার বোনও আছে। এই আপনাদের জন্যই আজ দেশের এই অবস্থা। জোরে জোরে রেগেই বলল কথাগুলো, কিন্তু আমি কিছু বলার আগেই জিসান বলে উঠল, আপনার তো সাহস কম না, আপনি আমাদের অপমান করছেন। কি করব? সারা শহর খুঁজব? এটা সিনেমা না, বুঝেছেন? ইচ্ছে করলে খুঁজে বের করব। আমি ইশারায় থামতে বললাম ওকে। ছেলেটাও রেগে গেছে। বুঝেছি, আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক। আমরাও তো সিআইডি, পুলিশ তো কাজ করছে, আর আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই পাওয়া যাবে। সেটাই যেন হয়। আর আপনি আমার সাথে আসুন, আমি জানি কে কিডন্যাপ করেছে। কথাটা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। শুধু আমি না, সবাই দাঁড়িয়ে পড়লাম। আপনার মাথা ঠিক আছে তো? জানেনই যখন, আগে বলেননি কেন? আগে বলতে পারিনি কারণ অনেক প্রবলেম ছিল। আপনি আমার সাথে আসুন, তাহলেই সব জানতে পারবেন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম জেরিনের সাথে। খুব চিন্তায় ছিলাম। জেরিনের দেখানো রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছি। রাস্তাটা অচেনা, জঙ্গলের দিকে। এর আগে মনে হয় কোনোদিনও আসিনি। আচ্ছা জেরিন, তুমি এই রাস্তা চেনো কিভাবে? কথাটা শুনে কেমন যেন চমকে উঠল জেরিন। সেটা আমি দিব্যি বুঝতে পারলাম। এমনিই চিনি, আগে এসেছিলাম এখানে। তার মানে তুমি শোভাকে আগে থেকে চিনতে? আমার কথা শুনে জেরিন হাসতে লাগলো। হাসি থামিয়ে আবার বলল, মাথা আছে আপনার? আমি চিনব কিভাবে? এর আগে আমি এখানে বেড়াতে এসেছিলাম, আর আজকে সকালে হঠাৎ একটা অচেনা নম্বর থেকে কল আসাতে এখানে আসতে বলেছিল। তারপর কি হলো? কি বলল? বলল আপনার ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে সিআইডি অফিসার রায়হানকে সাথে নিয়ে এই ঠিকানায় চলে আসুন। ওহ আচ্ছা, কণ্ঠটা ছেলে ছিল না মেয়ের? ছেলের। তবে আমার কি মনে হয় জানেন, এই কণ্ঠ না আমি এর আগে কোথায় শুনেছি, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না কোথায় শুনেছি। বলেন কি? একটু মনে করার চেষ্টা করো প্লিজ, খুব টেনশনে আছি আমরা। মনে তো পড়ছে না। আচ্ছা প্রবলেম নেই, আমরা তো যাচ্ছি,
গেলেই দেখতে পারবো কে ফোন দিয়েছিল। তাই হোক, দেখা যাক কি হয়। ঘন্টাখানের মধ্যে পৌঁছে গেলাম। জায়গাটা জঙ্গলের মাঝখানে, তবে ওখানে গিয়ে অবাক না হয়ে পারলাম না। বিশাল বড় বাড়ি, অনেক লোকজন, মনে হচ্ছে একটা বসতি। কিন্তু এই জঙ্গলের মাঝখানে এটা কীভাবে সম্ভব? তাছাড়া এত বড় বাড়ি, আমরা তো কিছুই জানি না। না জানার অনেক কারণও আছে। এখানে সাধারণত কেউ আসে না। ধীরে ধীরে বাড়ির ভেতরে আসলাম। সবাই কেমন যেনভাবে তাকিয়েছিল আমার দিকে, মনে হচ্ছে আমরা কিছু অদ্ভুত কিছু। আমি ওদের কাহিনীগুলো দেখছিলাম। ওদের মধ্যে দু একজনকে আমি চিনি, ওদের সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ধরতে পারিনি। একটা লোক এসে একটা রুমে নিয়ে গেল। পুরো ঘরটা অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। একটু পরে হঠাৎ আলো জ্বলে উঠল। আলোটা জ্বালানোর সাথে সাথে পুরো ঘরটা দেখতে পেলাম। ঘরটা বিশাল, আর অনেক চেয়ার আছে। মনে হচ্ছে সবাই সেখানে বসে মিটিং করে। তবে রুমটাতে কেউই ছিল না, আমি আর জেরিন ছাড়া। আমার খুব ভয় করছে। কোথায় আসলাম আমরা? ভয় পেও না, যত কিছুই হোক ওরা আমাদের মারবে না। মারবে না কেন? সেটা পরে বলবো নি, এখন চুপ করে বসে থাকো এখানে। আমি একটু বাইরে থেকে আসি, একজনকে ফোন করতে হবে। বাইরে আসতে যাব, তখনই পেছন থেকে একজন বলে উঠল, লাভ নেই, এখানে কোনো নেটওয়ার্ক পাবেন না, সুতরাং এখানে বসে থাকুন। পেছনে ঘুরে থাকলাম। আবছা আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। একটু পরে এগিয়ে আসলো। এতক্ষণে বুঝতে পারলাম এটা শোভা, তবে কণ্ঠটা শুনেই চিনেছিলাম। জেরিন তো শোভাকে দেখে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। স্বাগতম আমাদের এই প্রাসাদে। কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। কেমন আছো? কেমন আছো কথাটা শুনে ওর রিয়াকশনটা ছিল অবাক করার মতো। ওই হ্যালো, এখানে আপনাকে প্রেম আলাপ করার জন্য ডাকা হয়নি। আর তুমি কি ভাষা? আপনি বলুন। আচ্ছা সরি, আপনি শিশু বাচ্চাদের ধরে আনছেন কেন? কোথায় শিশু বাচ্চাদের ধরলাম? আপনি তো মনে হয় নিউজ দেখেননি। সবাই তো যে যার মতো বাড়ি চলে গেছে। মানে? তার মানে ছেড়ে দিয়েছো? এসব কেন করছো? আবার তুমি? তোর সাহস কি করে হয়? তুই আমাকে চিনিস? আমি যদি ইচ্ছা করি তোর লাশ পড়ে থাকবে এখানে। শার্টের কলার ধরে বলল। আমি চুপ করে থাকলাম। শোবার কথাগুলো যেন বিশ্বাসই হচ্ছে না। তাহলে কি ও আমাকে একটুও ভালোবাসেনি? সরি তুই তোকারি করার জন্য। আচ্ছা, যে জন্য ডাকছিলাম, আসুন আমার সাথে। পেছন পেছন ওর সাথে গেলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। একদম ছাদে গিয়ে পৌঁছলাম। পেছনে তাকিয়ে দেখলাম জেরিন নেই। কাকে খুঁজছেন? জেরিনকে তো। ওকে আমার লোক পেছন থেকে আটকে রেখেছে। এরকম কেন করছো? কি করেছে সাধারণ জনগণ? কই কি করলাম? আর সাধারণ মানুষ তো কিছুই করেনি। যা করার করেছো তো তোমরা। কি করেছি আমরা? কেন চলে এসেছিলে সেদিন? কিছুই তো জানিনি শোভা। শোন, ন্যাকামো একদম করবি না। তোরা ভালো করেই জানতি। কি মনে করেছিলি আমাকে প্রেমের লোভ দেখিয়ে গ্রেফতার করবি, তাই তো? আর আমি কিচ্ছু জানবো না? বাহ, খুব ভালো। আমি তো কচি খুকি, তাই না? শোনো শোভা, তুমি ভুল ভাবছো। আমি জানি না কে তোমাকে কি বলেছে। আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসা না? আচ্ছা একটা কথা বল, তুই সিআইডি অফিসার রায়হান, তাই না? আমি চুপ করে থাকলাম। এখন আমার কাছে সব ক্লিয়ার মনে হচ্ছে। শোভা আবারও বলল, কি রে, চুপ কেন? সত্যি কথা বলতে ভয় পাচ্ছিস? ভয় নেই, বল, আমি মারবো না তোকে। ভয় পাবো কেন? আর তুমি আমাকে মেরে কিছুই পাবে না। হ্যাঁ, আমি সিআইডি অফিসার রায়হান, তবে সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখনো অনেক ভালোবাসি তোমাকে। একবার প্রতারণা করে ধরতে পারিসনি বলে আবার প্রতারণা করতে চাইতেছিস। কি মনে হয় তোর তুই যা বলবি তাই মেনে নেব আমি? শোভা প্লিজ, এরকমটা করো না। তুমি সব কিছু স্বীকার করে নাও। আমি তোমাকে ছাড়িয়ে আনবো। ওর দিকে এগোতে এগোতে বললাম, শোন, দূরে যা। তোর স্বপ্নে আর ডুবতে চাই না। তোকে আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসে ফেলেছিলাম, সেজন্য তোকে তো সত্যিটা বলছিলাম। কিন্তু তুই কি করলি? আমাকে কিছু বললি না, গোপনে ফাঁদ পাততে লাগলি কিভাবে আমাকে গ্রেফতার করা যায়। আমি সত্যি সেরকম কিছু করছিলাম না। আমি মানছি যে আমি সিআইডি অফিসার, তোমাকে আমি ধরতে চেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, তোমাকে বিয়ে করার পর আমি সত্যি তোমাকে একবার পেতে চেয়েছিলাম আমার করে। খুব ভালোবাসতাম যে তোমাকে। আমি তোমাকে আগে থেকেই চিনতাম।
তখন থেকেই ভালোবাসতাম। শোন, অনেক কথা বলেছিস, এখন আসল কথায় আসি। এ কাগজটায় সই করে দে, তাহলে তোকে ছেড়ে দেবো। যা, আমাদের মধ্যে কি ছিল না ছিল সব ভুলে যাস। একটা কাগজ এগিয়ে দিল শোভা আমার দিকে। কাগজটা খুলে দেখলাম ডিভোর্স পেপার। এটা মাথা গরম হয়ে গেল আমার। নিজের রাগকে কন্ট্রোল করে বললাম, এটা কিসের জন্য? কিসের জন্য বোঝেন না নাকি বুঝতে চাইছেন না? দেখো বৃষ্টি, এখন কিন্তু সত্যি অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমি সই করতে পারবো না এখানে। আমি জানতাম তুই রাজি হবি না কখনো, তাই তুই কিডন্যাপটা করতে হলো। তার মানে তুমি এই জন্য ওদের কিডন্যাপ করেছো? আমি এতদিন জানতাম তোমার কাজটা খারাপ হলেও মনটা ভালো, কিন্তু এখন তো ভুল ভাবছি মনে হচ্ছে। ভুল না। আচ্ছা, একটা কথা বলেন তো। কি কথা? আপনি আগে থেকেই জানতেন তাই না যে আমি একজন মাফিয়া? জানতাম, তবে আর কিছু বলার টাইমই দিল না। শোভা বলে উঠল, তবে আর কিছুই না। জানতেন যখন বিয়ে করেছিলেন কেন? আমাদেরকে ধরার জন্যে? আমি মানছি আমি তোমাকে ধরার জন্য বিয়ে করেছিলাম, তবে বিশ্বাস করো আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসেছি। এই 4 মাস অনেক মিস করেছি তোমাকে। প্লিজ পাগলামি করো না। শোভা কিছুক্ষণ চুপ থাকলো, আমিও চুপ থাকলাম। একটু পর নীরবতা ভেঙে শোভা বলতে শুরু করলো, অনেক ভালোবাসেন আমাকে না? আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আমাকে গ্রেফতার করেন। মনে করেন আমি আত্মসমর্পণ করলাম। সত্যি তুমি আত্মসমর্পণ করবে? তুমি রাজসাক্ষী হয়ে যাও, সবাইকে ধরিয়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কিচ্ছু হবে না। জামিন করিয়ে আনবো আমি তোমাকে। কথাটা বলার সাথে সাথে চারিদিক থেকে লোকজন ঘিরে আসলো। সবার হাতে রিভলভার ছিল। এখন সত্যি ভয় লাগছে। ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম। কি ভয় লাগছে? আমাকে ছাড়িয়ে আনবি না। আমি তোর মতো বেঈমান না। আমি নিজে মরে যাব, কিন্তু অন্য কাউকে বিপদে ফেলবো না। এত বিশ্বাস? একটা কথা ভুলে যেও না, তুমি কিন্তু ভালো কাজ করো না যে সবাই তোমাকে কিছু বলবে না। তুমি মাফিয়া ছিলে আর সারা জীবন এটাই থাকবে। ঠিক। তবে একটা কথা কি জানেন, আমি যা করতে পারি আপনারা কিন্তু তা পারেন না। কি করতেছেন আপনারা? এত হত্যা, রাহাজানি, কই একটু তো কমাতে পারেননি? এখনও হাজার হাজার কেস ফাইল পড়ে আছে, কিন্তু তারা ধর্ষণ, খুন করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কথা শুনে মুখ থেকে কেমন যেন কথা আর বের হচ্ছে না। কথাগুলো খারাপ লাগলেও বাস্তব এটাই। কিন্তু ক্ষমতাবান ব্যক্তির কাছে আমাদের হাত পাগুলো যেন বাঁধা। ইচ্ছে করলেও তা নড়াচড়া করতে পারি না। তারপর শোভা আবার বলে উঠল, চুপ কেন? কথা আর বেরোচ্ছে না? অবশ্য বেরোবেই বা কী করে? আপনার কাছে আর যে কোনো উত্তর জানা নেই, সেটার কি জবাব দেবেন? একটা কথা বলি স্যার, সিস্টেমটা খারাপ মানুষের, ভালো মানুষের না। আপনি ভালো থাকবেন, কেউ দাম দিবে না, বরং ক্ষতি করবে। যেই একটু ক্ষমতা দেখাবেন, সবাইকে খারাপ হলেও সম্মান দেবে। সেই সম্মানটা কি মন থেকে দেয় ওরা, নাকি ভয় পেয়ে দেয়? যেভাবেই দিক দেয় তো আপনারা তো সম্মান পান, অনেক সম্মান, কিন্তু সেটাও লোক দেখানো। দেখুন বাইরে গিয়ে ঠিক আপনাদের বদনাম করছে। আমি বলছি না সবাই, তবে অনেকেই, কারণ তারা আপনাদের কাছে সাহায্য পায়নি, আপনারা দিতে পারেননি তাদের সাহায্য। কথাগুলো হয়তো সত্যি, কিন্তু সত্যিটা তো মিথ্যে হয়ে যাবে না। মানুষকে সেবা ভালো দিক থেকে করা যায়, এমনি খুন খারাপি করে কি লাভ? খুন খারাপই না স্যার, যখন 4 বছরের শিশুকে যোনি কেটে ধর্ষণ করা হয় সারা রাত ভর, তাদের কি বেঁচে থাকা উচিত? আপনি বলেন। কেমন যেন স্তব্ধ হয়ে গেলাম। সত্যি আমার বলার মতো কোনো ভাষা নেই। কথাটা শুনতে খারাপ হলেও জানি ওর কোনো উত্তর নেই, তবুও বলার চেষ্টা করলাম। শোভা, তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে আমি যদি ক্ষমতা পেতাম তবে ওকে মেরে ফেলতাম ওখানে। স্যার, ক্ষমতা তো আপনাদেরও আছে, কিন্তু সেই ক্ষমতার কোনো দাম নেই। আমারও স্বপ্ন ছিল পুলিশ অফিসার হব, বাবা রিক্সা চালক ছিল, কিন্তু স্বপ্নটা তার বড় ছিল। মেয়ে পুলিশ হবে, মানুষের পাশে দাঁড়াবে। একটা কথা জানেন কি স্যার, বাবা যখন মারা গেল তখন আমার স্বপ্নটা যেন নিমেষেই শেষ হয়ে গেছিল। মা খাওয়ার জন্য এখনও কাজ করতো, আমিও যেতাম, কিন্তু আমি দেখছি সবাই মার সাথে খারাপ ব্যবহার করতো। তখন তো এত কিছু বুঝতাম না, তবে এখন বুঝি স্যার, ওরা আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতো।
না আমার মাকে। আর বলতে পারলো না, কেঁদে ফেললো শোভা। কথাগুলো শুনে আমার চোখেও জল এসে গেছে। শোভা আবার বলতে লাগলো, একদিন একটা লোক এসে বলল আমার মাকে নাকি চাকরি দেবে। মা অনেক খুশি ছিল। পরের দিন সকালে মাকে নিয়ে চলে গেল। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু নিচ্ছিল না। সেই যে গেছিল, এই কয়েকদিন আগে মার খোঁজ পেয়েছি, আপনাকে দেখানোর 7 দিন আগে। আচ্ছা একটা কথা বলেন তো, কোনো সন্তান যদি দেখে তার মা পতিতা, তাহলে ওই মেয়ের কেমন লাগবে বলুন তো? শোভা সব বাদ দাও না, আমি এগুলো শুনতে পারছি না। স্যার আপনি তো শুনতে পারছেন না, আর আমি নিজের চোখে দেখেছিলাম। তাহলে আমার কেমন লেগেছিল একবার ভাবুন। আমি মাফিয়া হতে পারি, কিন্তু মানুষের মতো প্রতারক না, কারোর সাথে বেইমানি করিনি। সবাইকে একটু যেতে বলো, আমার কিছু কথা আছে তোমার সাথে। সবার ইশারায় সবাই চলে গেল। আই এম সরি, আমাকে মাফ করে দিও। আমি তোমার সাথে প্রতারণা করেছি। ওই সব সরি টরি হবে না, তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সই কর। আমি করতে পারবো না, বললাম তো। তুমি আমার বউ ছিলে আর আমারই থাকবে। তাই না? আচ্ছা দেখা যাবে। দেখো। আচ্ছা একটা কথা বলি, তুমি আমাকে মারতে চেয়েছিলে কেন? আমি কি করেছিলাম তোমার সাথে? তুমি তো বললে কেউ ভুল না করলে মারো না তুমি। তাহলে আমার কি ভুল ছিল? সবার মুখ যেন নিমেষে অন্যরকম হয়ে গেল, মনে হচ্ছে অনেক ভয় পেয়েছে। কি হলো, এমন দেখাচ্ছে কেন তোমাকে? বলবে না আমাকে কেন মারতে চেয়েছিলে? তবু কিছু বললো না, ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আচ্ছা বলতে হবে না, আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু একটা কথা তো বলো, তুমি কার জন্য ভয় পাচ্ছ? এবার কিছুক্ষণ চুপ থাকার পর মুখ খুলল। আমি ভয় পেতে যাব কেন? কি বলছেন? তুমি ভয় পাচ্ছ না? তোমার মুখটা দেখেই মনে হচ্ছে তুমি ভয়ার্ত। না না, আমার ভয় করছে না। আমি কেন ভয় পেতে যাব? ওকে, তাহলে বলো আমাকে মারতে চেয়েছিলে কেন? শুনবেন তাহলে কেন মারতে চেয়েছিলাম আপনাকে? বলো। মনে আছে আপনার, একদিন রাতে দুজন মহিলা গিয়েছিলাম আপনার কাছে বৃষ্টির দিনে চাদর মুড়ি দিয়ে? মনে আছে, কিন্তু তার সাথে আমাকে মারার সম্পর্ক কি? সম্পর্ক আছে। কি বলেছিলাম সেদিন? বলেছিলাম আমাদের এতিমখানাটা তুলে দিতে চাচ্ছে, কিছু একটা করুন। কিন্তু আপনি কি বলেছিলেন? বলেছিলেন যে আমরা এই কাজটা করতে পারবো না, ওপর থেকে নাকি বারণ করেছে। মনে আছে। সত্যি সেদিন আমি কিছুই করতে পারিনি। কি করতাম? ওপর থেকে যদি মানা করে আমরা কিভাবে সাহায্য করব? জানতাম আমি। পুলিশের কাছেও গিয়েছিলাম, ওরাও একই কথা বলছিল। কিছু করতে পারবেন না যখন ওই চেয়ারে বসেন কেন? চুপ করে দাঁড়িয়ে আছি, কি বলবো? সাহায্য তো করতে পারছিলাম না। চুপ করে আছেন কেন? শুনবেন না সেদিন রাতে কি হয়েছিল? ওরা আমাদের 4 জন শিশুকে মেরে ফেলেছিল, যারা এতিম ছিল। খুব কেঁদেছিলাম সেদিন, আর সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম আপনাদের আমি ছাড়ব না। সেজন্য পুলিশকেই আগে মেরেছি। তাহলে আমাকে মেরে ফেললে না কেন এতদিনে? ইচ্ছে থাকলেই তো মারতে পারতে, সবসময় তো তোমার কাছেই থাকতাম। মারতে পারতাম, কিন্তু কেন মারিনি জানেন? আপনার বাবার জন্য। আমার বাবা মানে? আপনার বাবাই। আমি আপনাকে সেদিন মার্কেটে গুলি করেছিলাম, তবে একটা সমস্যার কারণে গুলিটা হাতে লেগেছিল। ও, কিন্তু আমার বাবা কি করেছে? সেদিন হাসপাতালে যাওয়ার আগে আপনার বাবার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, আর উনি আমাকে মিয়াজি মামার সাথে কথা বলতে দেখছিল। তো কি, আপনার মিয়াজি মামার সাথে কথা বললে বাবার কি? বাবার তো কিছুই না, কিন্তু আপনি হয়তো জানেন না এই মিয়াজি মামা সেই মিয়াজি মামা না, এখানকার এমপি, সাথে আন্ডারওয়ার্ল্ডের কিং। এখন চিনেছেন? কি, তুমি মিয়াজি সাহেবকে চেনো? চিনি। আমি তো ওনার আন্ডারেই কাজ করি। এই যে এত লোক দেখতেছেন না, সব ওনার লোক। তার মানে তুমি মিয়াজি সাহেবের সাথে কাজ করো? কিন্তু আমি যতদূর জানি উনি তো ভালো কাজ করেন না, সবসময় মানুষের ক্ষতি করেন। ওইটা আপনারা ভুল ভাবেন, কিন্তু সাধারণ জনগণ তাকে অনেক সম্মান করে। আমিও সম্মান করি অনেক, কারণ উনি অনেক ভালো মানুষ। উনি ক্ষমতার অপব্যবহার করেন। আজ তাদের মতো কিছু লোকের জন্য আমরা সাধারণ মানুষের কাছে খারাপ। ভুল বললেন।
আজ এই শহরে উনি আছেন বলেই মাঝরাতে কোনো মেয়ে ধর্ষণ হয় না, কোনো বাবাকে তার সন্তান হারাতে হয় না বিনা কারণে। বুঝলাম। এর আগে আমার অনেকবার তার সাথে দেখা হয়েছে, তবে ওনাকে আমি সবসময় খারাপ নজরেই দেখতাম। অনেকবার তো বলেছিলাম এসব কাজ করবেন না, ভালো হবে না কিন্তু ফল। এটাই তো আপনাদের দোষ। যারা ভালো কাজ করে তাদেরকে খারাপ নজরে দেখবেন, যারা মানুষের টাকা মেরে খায় তাদের কাছে গিয়ে পড়ে থাকেন। শোনা অনেক কথা বলেছো, কিন্তু আমরা সবাই কিন্তু এক না। আমাদের জায়গায় তুমি থাকলে এরকমই করতে। আমাদের সংসার আছে, পরিবার আছে, তাই আমাদের একটু ভয় হয়, সেটা তুমি বুঝবে না। আমি বুঝি, সেজন্যই হয়তো আজ পর্যন্ত আপনি বেঁচে আছেন, না হলে কবে শেষ করে দিতাম আপনাকে। আমি বুঝতে পেরেছিলাম আপনাদের কোনো দোষ ছিল না। ও ভালো, এমনি দিলে তো পারতেন। কোথা থেকে যেন একটা লোক আসলো, এসে শোভাকে সালাম দিল আর বলল, আমাকে দেখিয়ে বলল, যাচ্ছি। তারপর শোভার সাথে উপরে গেলাম। ওপরে যাওয়ার সময় দেখলাম জেরিন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। একটা রুমে গেলাম। রুমটা অনেক সুন্দর করে সাজানো, দামি দামি আসবাবপত্র। সামনে দেখলাম চেয়ারে একজন বসে আছে, তবে লোকটা আর কেউ না, মিয়াজি সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো। আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি, কিন্তু একজনকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে আমাদের উপর। রেগে নেই স্যার, আপনাকে দেখতেছি। মিয়াজি সাহেব একটু হাসল। তাই আমাকে দেখবে? আমাকে দেখে কি করবে? আমি তো খুব একটা ভালো মানুষ না, তোমরাই বলতে। রিয়েলি সরি স্যার, আমি জানতাম না। তবে আপনি যে কাজগুলো করেন সেগুলো তো আইনের বাইরে, তাই না? ঠিক বলছো, আইনের বাইরে। স্যার, আপনার তো অনেক ক্ষমতা। আপনি এমনি ইচ্ছে করলে যা তা করতে পারবেন। তাহলে এই অসৎ রাস্তায় কেন, অযথা মানুষের কাছে কেন খারাপ হতে চান? ক্ষমতা তো আমার আছে, কিন্তু একটা কথা বলো তো, ধরো আমি তোমাকে একটা কাজ করতে বললাম, তুমি করবে না? অবশ্যই করবো স্যার, কারণ আপনার কাজ করতে তো আমি বাধ্য। তুমি বাধ্য কারণ তুমি প্রশাসনের লোক, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বাধ্য না। ওরা আমাকে জিতিয়েছে আমাকে থেকে সাহায্য পাওয়ার জন্য। আমি যখন সাহায্য দেই সেটা লোকের কাছে পৌঁছায় না, তখন খারাপটা কে হয়? অবশ্যই আপনি হবেন, কারণ তারা তো আপনাকে বিশ্বাস করে জিতিয়েছে। শোনো, আমি তো আগে এমপি ছিলাম নাকি? আমি যখন এমপি হলাম তখন কিছু বললে কেউ শোনে না। সবসময় যদি পুলিশ সিআইডি দিয়ে কাজ হতো তবে এত অন্যায় অবিচার হতো না। তোমরা আমাদের পাশে আছো ঠিকই, কিন্তু সব সময় না। স্যার দুঃখিত, আপনার কথা আমি বুঝতে পারলাম না। আপনি আসলে কি বলতে চাচ্ছেন? না বোঝার কি হলো, আমার ক্ষমতা আছে সত্যি, কিন্তু এই ক্ষমতার তুমি খেয়াল করে দেখেছো আমি ক্ষমতায় আসার পরে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হচ্ছে কিনা জানি না, তো আগের মতো আর অত খারাপ রিপোর্ট শোনা যায় না। দু একটা শোনা যায়, সেগুলো আপনাদেরই। হয়তো হতে পারে। তুমি আগে আমার বিষয়ে খোঁজ নাও, তারপর আমাকে গ্রেফতার করো। আমি হাসি মুখে গ্রেফতার হব। গ্রেপ্তার করতে আসিনি স্যার আপনাকে। গ্রেপ্তার যদি করতাম তাহলে এতক্ষণে করেই নিতাম। আমি কিছুটা সম্পর্কে আপনাদের জানতাম, আর এতক্ষণ যা শুনলাম সত্যি আমার অনেক ভালো লেগেছে আপনাকে। আপনাদের মতো দুই একজনকে দরকার সমাজে। আইনকে সবসময় পাশে পেলেও সব কাজ হয় না, কারণ সব কিছু একটা সিস্টেমে আছে। আপনাদের তো কোনো সিস্টেম লাগে না স্যার। এগিয়ে যান স্যার, পাশে আছি। আমার কথা শুনে সবার মুখে যেন হাসি ফুটে উঠল। তুমিও তো আমাদের মতো গোপনে মানুষের সেবা করো, তাই না? কি বলেন? আমি কিভাবে সেবা করব? আমি জানি শোভা তোমার বউ, আর ও তোমাকে খুব ভালোবাসে। ও যে তোমাকে মারতে চেয়েছিল সেটা আমি জানি, আর আমি আগে মারতে বলেছিলাম, কিন্তু আমি হঠাৎ মারতে বারণ করেছিলাম। কেন জানো? তোমার বাবার জন্য। আমার বাবার জন্য কেন? আমি কিন্তু এখনো কিছুই বুঝলাম না। শোভাও তাই বলছে। তোমার বাবাকে আমি অনেক আগে থেকেই চিনতাম। উনি অনেক ভালো মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা করি। যেদিন তোমার গুলি লেগেছিল সেদিন শোভার সাথে তোমার বাবাও এসেছিল। আমি তো জানতামই না যে তুমি ওনার ছেলে। সেদিন রাস্তায় বাবা আমাকে দেখে ফেলায় আমি ধরা পড়ে গিয়েছিলাম, তাই বাধ্য হয়ে মিয়াজি মামার কাছে এনেছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাকে মারতে বারণ করলেন কেন? একদিন তোমার বাবা আমার অনেক বড় উপকার করেছিল, যে উপকারের ঋণ কোনোদিনও শোধ করবার নয়।
যেদিন তোমার বাবা বলেছিল তোমাকে যেন আমি না মারি, তারপর আমিও তোমার বিষয়ে খোঁজ নিয়েছিলাম, শোভাকেও তোমার বিষয়ে খোঁজ নিতে বলছিলাম। সবশেষে বুঝলাম তুমিও খারাপ না, তুমিও আমাদের মতো মানুষদের সেবা করো, তবে লোকের চোখের আড়ালে। ওই কাজগুলো তো প্রত্যেকবারই করা উচিত। আমি এটা আমার স্বার্থের জন্য করি না। মানুষের পাশে তো মানুষকে এগিয়ে আসতেই হবে, সেটা প্রকাশ্যে হোক আর গোপনেই হোক। আমরা সবাই মিলে যদি সমাজটাকে না বাঁচাই তাহলে কে বাঁচাবে? সেটা তুমি আমি হয়তো বুঝি, সবাই তো বোঝে না। সবাই শুধু টাকার পিছনে ঘোরে। আজ দেশ এমনই হয়েছে, কোথাও কিছু ঘটলে সাহায্য না করে সবাই ছবি তোলা নিয়ে উন্মাদ হয়ে যায়। কে আগে ছবি তুলতে পারে। স্যার, ঠিক বলেছেন। সবাই হয়তো বোঝে না, কিন্তু যদি বোঝানোর চেষ্টা করি অবশ্যই বুঝবে। আমরা তো সেটাই করতে চাই। দেশের যে কোনো পরিস্থিতিতে সবাইকে এক থাকতে হবে, গরিবদের পিছনে দাঁড়াতে হবে। একবার মানুষকে সাহায্য করে দেখো, যতটা আনন্দ পাবে অতটা আনন্দ কোথাও পাবে না। দেখো, আমি সত্যি অনুপ্রাণিত স্যার। আমি আপনাদের সাথে থাকতে চাই। আমিও এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। এমন একটা সমাজ চাই যেখানে থাকবে না কোনো নারী পুরুষ ভেদাভেদ, যেখানে নারীকে চলাচল করতে কোনো ভয় করতে হবে না, যৌতুকের টাকার জন্য স্বামীর হাতে প্রতিজনে মার খেতে হবে না, বেকার হয়ে মানুষের অবহেলার পাত্র হতে হবে না। সবার মুখে যেন হাসি ফুটে উঠল। এতক্ষণ সবার শুধু আমাদের কথাগুলো শুনছিল, কিন্তু এখন বলে উঠল, আপনি সত্যি আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে কাজ করবেন, আমাদের কাজে সাহায্য করবেন? সত্যি বলছি। মিথ্যা কথা বলছেন না তো? আমাদেরকে ধোকা দেবেন না তো? গ্রেফতার করবেন না তো আমাদের? আরে না, সত্যি বলছি। আমি আর ধোকা দেব না, প্রতারণাও করব না। একবার আমার সাথে চলো, সারা জীবন আঁকড়ে রাখবো। কথাটা শুনে সোবাক মাথাটা নিচু করে ফেলল, মনে হচ্ছে লজ্জা পেয়েছে। তোমাকে লজ্জা পেতে হবে না শোভা। আমি তো জানি তুমি রায়হানকে অনেক ভালোবাসো, আর আমিও তো চাই যে তোমাদের ভালোবাসাটা পূরণ হোক। সারা জীবন তোমরা একসাথে থাকো, মানুষের সেবা করো। শোভা কথাগুলো শুনে চুপ করে আছে, মুখে কোনো কথা নেই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমিও শোভাকে অনেক ভালোবাসি স্যার। ধন্যবাদ দিতে হবে না, আর অনেক অনেক দুঃখিত স্কুলের বাচ্চাদের কষ্ট দেওয়ার জন্য। আসলে এছাড়া কোনো উপায় ছিল না। আমরা এই কাজটার মাধ্যমে একটু বোঝাতে চেয়েছিলাম প্রশাসন এখনো কত দুর্বল, সামান্য একটা স্কুল বাসে খুঁজে পেল না। তবে এখান থেকে শিক্ষা পেলাম, ভবিষ্যতে আমরা আরও অনেক সচেতন থাকব, মানুষের বিপদে সময় মতো পৌঁছে যাব। ওকে, দেখা যাক কেমন সচেতন থাকো তোমরা। স্যার, এখন কি যেতে পারি স্যার? আপনি অনুমতি দিলেই যাই। অবশ্যই। তোমাকে শুধু ডেকেছিলাম এই কথাটা বলার জন্যই। আর ইচ্ছা করলে তুমি শোভাকে নিয়ে যেতে পারো, আমি বাধা দেব না। স্যার, আমি তো নিয়ে যেতে চাই, কিন্তু শোভা যদি রাজি থাকে তাহলে। আমার কথা শুনে শোভা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমি যাব। আর কিছুক্ষণ কথা বলে শোভাকে সাথে করে বাইরে আসলাম। দেখলাম জেরিন বসে আছে। আমাদের দুজনকে একসাথে দেখে ওর চোখটা যেন বেরিয়ে আসবে, তবে আমার একটু হাসি পাচ্ছিল। তিনজন জঙ্গল পেরিয়ে গাড়িতে চলে আসলাম। গাড়িটা আমি চালাচ্ছিলাম, কেউ কোনো কথা বলছিল না, সবাই চুপ করে আছে। হঠাৎ জেরিন বলে উঠল, এটা কি হলো? আমরা কি জন্য এখানে এসেছিলাম? আপনার বউকে ফিরিয়ে নিয়ে যেতে নাকি? কি জানি, সেটা তো মনে হয় তুমি ভালো জানো। না, আমি ভালো জানি না। আমরা এসেছিলাম আমার ছেলে তোমার বোনকে আরও অনেক ছেলে মেয়েকে খুঁজতে। অনেক টেনশনে আছি, কিন্তু আমি এখনও আমার ছেলের কোনো খোঁজ পাইনি। একটু হাসলাম ওর কথা শুনে, কিন্তু আমার হাসি শুনে জেরিন আরও রেগে গেল। টেনশনে থাকতে হবে না তোমার, বাড়িতে গিয়ে দেখো তোমার ছেলে পৌঁছে গেছে। সত্যি বলছো নাকি মিথ্যে কথা? সত্যি কি মিথ্যে সেটা বাড়িতে গেলে দেখতে পাবে। জেরিন কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলল, সরি। সরি কেন? কি হলো হঠাৎ? আপনার সাথে খারাপ ব্যবহারের জন্য, আর শোভাকে ভুল বোঝানোর জন্য। শোভাকে ভুল বোঝার মানে কি বলছো? ঠিকই বলছি, আমি শোভাকে আপনার নামে ভুল বলেছিলাম, তাই শোভা সেদিন চলে গেছিল রাগ করে। আমি শোভার দিকে তাকালাম, তাকিয়ে বুঝতে পারলাম জেরিন ঠিকই বলছে। এখন বুঝতে পারলাম বিষয়টা, তবে এত বড় ভুলটা না করলেও পারতে। একটা সম্পর্ক ভাঙা কিন্তু খুব পাপ। সেটা আমি বুঝতে পেরেছি। সত্যি অনেক খারাপ কাজ করেছি আমি। জানি না সেটা মাফ পাওয়ার যোগ্য কিনা। আমি ক্ষমা করে দিলাম। ভুল করেছে বুঝতে পারে সে ভুল করেছিল, সে তার প্রায়শ্চিত্ত করতে চায়।
তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কি বলো শোভা? হুম, ঠিক বলেছেন। আমিও ক্ষমা করে দিয়েছি। তবে মনে রাখবেন, জেরিন আপু সম্পর্কটা করতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে একটুও সময় লাগে না। তাই কোনো সম্পর্ক ভাঙার আগে সবারই এই বিষয়টা একবার ভেবে দেখা উচিত। আমি খুব খুশি হলাম তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো। আমি কথা দিলাম সব সময় তোমাদের বিপদে পাশে থাকবো। ওকে, তাই যেন হয়। বাড়িতে যেতে সন্ধ্যা হয়ে গেল। বাড়ির ভেতরে গিয়ে দেখলাম বাবা আর তানহা বসে আছে ড্রয়িং রুমে। আমাকে আর শোভাকে দেখে বাবা আর তানহা এগিয়ে আসলো। তানহা তো আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। কি হয়েছে তানহা, ঠিক আছে তো তুমি? ভাইয়া, এতক্ষণ কোথায় ছিলে তুমি? বাবা তোমাকে কতবার ফোন করেছে দেখেছো? তানার কথা শুনে ফোনটা বের করলাম। ফোনটা তো সাইলেন্ট ছিল, 6বার কল দিয়েছে। বাবা, আসলে ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই দেখতে পাইনি, সরি। ঠিক আছে। তুমি যে বৌমাকে সাথে করে নিয়ে এসেছো অনেক খুশি হয়েছি আমি। কেমন আছেন বাবা? আমি ভালো আছি। এতদিন কেউ রাগ করে থাকে? আমাদের কথা একবারও মনে পড়েনি? মনে পড়ছে বাবা অনেক। সবচেয়ে বেশি তানহার কথা মনে পড়ছে। খুব মিস করছি ওকে। তানহা আমার কাছ থেকে পরে শোভার কাছে গেল। সত্যি বলতে খুব ভালো লাগছিল। এখন মনে হচ্ছে আমার পরিবারটা যেন সম্পূর্ণ। জানি মায়ের জায়গাটা পূরণ করতে পারবে না, তবে কিছুটা তো পূরণ করতে পারবে। রাতে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। আমি আগে গেলাম। কিছুক্ষণ পর শোভা আসলো। পাশে চুপ করে বসে রইল, কোনো কথাই বলছে না ও। কি হলো, চুপ করে আছো যে, কোনো কথা বলছো না? এমনি, খুব ভালো লাগছে। আমার আজকে মনে হচ্ছে আমি সত্যিই অনেক ভাগ্যবান। কেন ভাগ্যবান হতে যাবে কেন? কি এমন জিনিস পেলে যে? আপনাকে পেয়েছি যে সারা জীবন আগলে রাখবো আপনাকে, কখনো ছেড়ে যেতে দেব না। তাই আগে ওই কাগজটা দাও, সই করে দেই, তখন না হয় বলবে। কোন কাগজ? ওই যে ডিভোর্স পেপার না কি যেন, তখন যে বলছিলে। শয়তান, আমি তখন মন থেকে বলিনি। আর আপনি যদি চান তাহলে দিয়ে দেই। না গো, আমি তো তোমাকেই চাই। কথাটা বলে একটানে বুকে এনে ফেললাম আর ফিসফিসিয়ে বললাম, আমি আমার মাফিয়া বউটাকে যে অনেক ভালোবাসি। কিভাবে তাকে ছেড়ে দিই? ভালোবাসবো তোমায় অনেক। তারপর আর কি, সবই বোঝেন আপনারা।